আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করব সমাস নিয়ে। তো সমাস পুরোটা নিব না। আজকে সমাসের প্রকারভেদ কিরকম প্রশ্ন আসে আমরা একটু দেখি। মনোযোগ দাও সবাই। যেহেতু সমাস নিয়ে অনেকের কনফিউশন থাকে, সমস্যা থাকে। আমরা আগে ভালো করে বুঝার চেষ্টা করি। এরপর যেটা করব আমরা বেশি প্রশ্ন সলভ করব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিসিএস এ সমাস থেকে প্রশ্ন থাকে। এখানে অনেক সমাস আছে। কি ধরনের প্রশ্ন থাকে সেটা আমরা একটু দেখি। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? আগামী ক্লাসের শেষে আমি প্রশ্নগুলো সলভ করব। আমাকে কেউ একজন মনে করে দিতে হবে। কৃদন্ত পদের পূর্বপদের নাম কি? ৪৫-এ ছিল। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? তার মানে দেখা যাচ্ছে তোমাকে একটা শব্দ দিচ্ছে, জিজ্ঞেস করবে এটা কোন সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? দেখো ৪২-৪৩-এ একই সমাস থেকে আসছে, মানে সমাসের তোমার প্রকারভেদগুলো খুব ভালোভাবে জানতে হবে। উপমান কর্মধারয় ৪১-এ আসছে। ওকে, কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? সেটা হচ্ছে ৩৯-এর স্পেশাল বিসিএস ৩৯ আর ৪২। পুষ্প সৌরভ কোন সমাস? ৩৮-এ আসছে। জলস্থলে কোন সমাস? তার মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা শব্দ দিয়ে জিজ্ঞেস করছে এটা কোন সমাস। বিস্ময়াপন্ন সমাসের ব্যাস বাক্য, তার মানে অনেকক্ষণ আমরা একটা ব্যাস বাক্য নির্ণয় করতে দেওয়া হয়েছে এমন প্রশ্ন দেখলাম। বহুব্রীহির উদাহরণ কোনটি? জজ সাহেব কোন সমাস? আচ্ছা, আমরা দেখলাম সমাস থেকে সবসময় প্রশ্ন থাকে, কি ধরনের প্রশ্ন আসে সেটাও আমরা দেখলাম। এখন আসো আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাস কি, কেন পড়ব, কিভাবে চিনব, সবকিছু। প্রথমে আসো সমাস। সমাস শব্দটা দেখে কি বোঝা যাচ্ছে আসলে কোত্থেকে আসছে? কোন ভাষার শব্দ? বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা যে টেকনিকগুলো পড়েছিলাম তৎসম শব্দ চেনার, সেই টেকনিকের মধ্যে পড়ছে না। তারপর আমরা বলছি এটা কোন সমাস, এটা হচ্ছে এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। তাহলে সংস্কৃত ভাষার শব্দ, তাহলে সমাসের নিয়ম বা রীতি আসছে কোত্থেকে? সংস্কৃত ভাষা থেকে। রীতি কোত্থেকে আসছে? সংস্কৃত থেকে আসছে। সমাস কোথায় আলোচনা করা হয়? অর্থাৎ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? শব্দতত্ত্বে। একদম শুরুর ক্লাসে আমরা পড়েছিলাম। অনেক সময় এ জাতীয় প্রশ্ন থাকে। এরপর আসো আমরা যদি সমাস শব্দটা বিশ্লেষণ করি আমরা কি পাচ্ছি? সম অস যোগ অ, তার মানে সমাস একটা প্রত্যয় সাধিত সমাস। প্রত্যয় সাধিত শব্দ কি ধরনের শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। এবং কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। এরপর আসো সমাস কি, কাকে বলে, আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো। প্রথমত আসো সমাস কি, সমাসের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা সন্ধির ক্ষেত্র কিন্তু দেখেছিলাম সন্ধি মিলন, কিন্তু সেখানে কিসের মিলন ছিল? ধ্বনির মিলন ছিল। তাহলে সমাসের ক্ষেত্রে কিসের মিলন হয়? পদের মিলন হয়। সমাসের ক্ষেত্রে কিসের মিলন হয়? পদের মিলন। কিছু পদ এক পদে পরিণত হয়, তার মানে অর্থ সম্বন্ধ আছে এরকম কিছু পদে এক পদে পরিণত হওয়াকে আমরা কি বলছি? আমরা বলছি সমাস। তাহলে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। একই সাথে সমাসের আরেকটা শব্দের অর্থ কি? আরেকটা অর্থ কি? সেটা হচ্ছে সংক্ষেপণ, মিলন। তাহলে কিসের মিলন? পদের মিলন। বুঝতে পেরেছ? তাহলে সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ, একপদীকরণ, বেশ কিছু অর্থ সম্বন্ধ আছে। এরূপ একাধিক পদে একসঙ্গে যুক্ত হয়ে একটি পদ গঠনের প্রক্রিয়াকে বলা হয় সমাস। কিরকম? আমি বললাম নীল যে আকাশ। নীল কিসের নাম? একটা রঙের নাম। নীল যে আকাশ হয়ে গেল কি? নীল আকাশ। একটা পদে পরিণত হয়েছে, একটা শব্দে পরিণত হয়েছে। এটাই হচ্ছে সমাস। এখন আসো আমরা সমাস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে আসো এখানে কি দেখতে পাচ্ছি? সমাস সংশ্লিষ্ট আমরা শব্দগুলো সম্পর্কে আমরা দেখব। এগুলো একদম বেসিক আলোচনা, এগুলো জানা ভালো। সমাসের প্রথমত আমরা একটু দেখতে পাচ্ছি কি, এটা একটা সমাস নিষ্পন্ন শব্দ। সাহিত্য বিষয়ক সভা, এই পুরোটাকে আমরা একসাথে বলছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ব্যাস বাক্যের কি আর কোনো নাম আছে? অবশ্যই নাম আছে। ব্যাস বাক্যের আর কি কি নাম আছে? বিগ্রহ বাক্য, তারপর হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য, তাহলে কি কি? সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য। এই যে একটু আগে আমরা বললাম যে একটা পদে পরিণত হয় কিছু শব্দ বা কিছু পদ অর্থ সম্বন্ধ আছে এমন, তাহলে এই যে এক পদে পরিণত হলো, এক পদে পরিণত হওয়ার পর তাকে আমরা কি বলছি? সমস্ত পদ। তাকে আমরা কি বলছি? সমস্ত পদ। সমস্ত পদের কি আর কোনো নাম আছে? অবশ্যই আছে। এই যে আমরা বারবার বলি সমাস নিষ্পন্ন পদ,
তাহলে সাহিত্য সভা কি একটা সমাস নিষ্পন্ন পদ, অথবা আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ, অথবা আমরা বলতে পারি সমাস যুক্ত পদ। এগুলো অনেকে জিজ্ঞেস করে যে ম্যাডাম সমাস নিষ্পন্ন পদ কি? যেই শব্দটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে সেটাকেই আমরা বলি সমাস নিষ্পন্ন পদ। সেটার আরেকটা নাম কি? সমস্ত পদ। এই যে সমস্ত পদ, তাহলে একটু খেয়াল করে যে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য, এটার প্রত্যেকটা পদকে আমরা আলাদা করে কি বলবো? আমরা আলাদা করে বলবো হচ্ছে তোমার সমস্যমান পদ। এগুলো আলাদা করে কি? সমস্যমান পদ। প্রত্যেকটা সাহিত্য বিষয়ক সব প্রত্যেকটাকে আমরা আলাদা করে বলবো সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলো যেটা শুরুতে থাকে, হ্যাঁ, এই যে সাহিত্য সভা, তাহলে শুরুটা সাহিত্য, তাহলে এটি কি? পূর্বপদ। সভা পরপদ। এই যে সাহিত্য বিষয়ক সভা, পূর্বপদ পরপদ, তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে মধ্যপদ। পরপদের আর কি নাম আছে? পরপদের আরো দুটো নাম আছে, সেটা হচ্ছে উত্তরপদ অথবা শেষ পদ। পরপদের আর দুটো নাম কি? উত্তরপদ অথবা শেষ পদ। ক্লিয়ার? তাহলে আমরা সমাসের কি কি পেলাম একটু খেয়াল করো। প্রথমত সমস্যমান যে পদগুলো, সাহিত্য বিষয়ক সভা, সমস্যমান পদগুলো থেকে কি হলো? সাহিত্য সভা। তাহলে আমরা পেলাম পূর্বপদ, পরপদ, পরপদের আর কি নাম? উত্তরপদ বা শেষ পদ, উত্তরপদ। 3 নম্বরে দেখো আমরা পেলাম এই যে ব্যাস বাক্য, পূর্বপদ পরপদ বা সবকিছু মিলে আমরা কি পাচ্ছি? এই যে সমস্যমান পদগুলো মিলে আমরা কি পাচ্ছি? ব্যাস বাক্য। আমরা পেলাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এগুলোকে একসাথে আমরা কি বলছি? সমস্যমান পদ। প্রত্যেকটাকে আলাদাভাবে বলছি কি আমরা? সমস্যমান পদ। সমস্যমান পদ। তাহলে আমরা কি কি পেলাম? আর পেলাম সবগুলো মিলে কি হলো? যে সমাস নিষ্পন্ন পদ, সেটাকে আমরা বলছি সমস্ত পদ। তাহলে আমরা টোটাল কয়টা পেলাম? সমাসের টোটাল কয়টা অংশ পেলাম? 5টা। এই 5টা অংশকে, এই 5টা অংশকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় প্রতীতি। সমাসের 5টা অংশকে বা সমাসের অংশগুলোকে যদি বলা হয় একসাথে কি বলা হয়? প্রতীতি। কি বলা হয়? প্রতীতি। ওকে, এটা হচ্ছে বেসিক আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আসো সমাসের প্রকারভেদ। আমরা ছোটবেলা থেকেই সমাস কত প্রকার পড়ে আসছি? 6 প্রকার পড়ে আসছি। প্রকারভেদ নিয়ে নতুন বইতে একরকম, পুরাতন বইতে একরকম, এগুলো নিয়ে মাথা ঘামাবা না। তোমরা বিগত অনেক বছরের প্রশ্ন আমি তোমাদের এখন দেখাচ্ছি, তোমরা নিজেরাও দেখেছো, তোমরা পরীক্ষাও দাও অনেকে, এরপরও এগুলো নিয়ে মাথা ঘামাও। এগুলো নিয়ে মাথা ঘামানো চিরতরে বাদ দিয়ে দাও। কত প্রকার, সন্ধি কত প্রকার, এগুলো সাধারণত আসে না। ঠিক আছে? তাহলে সমাসের প্রকারভেদ আমরা 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। এখন একটু খেয়াল করো, যে পদ প্রধান, আমরা সাধারণত কি দেখব? সমস্ত পদ। যে আমরা আমরা দেখেছি নতুন নতুন শব্দ গঠন হচ্ছে কিসের মাধ্যমে? সমাসের মাধ্যমে। হ্যাঁ, তাহলে যে শব্দটা গঠিত হচ্ছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। তোমাকে এরকম একটা সমাস নিষ্পন্ন পদ দিবে, দেওয়ার পর জিজ্ঞেস করবে যে এটা কোন সমাস। এখন সমস্ত পদের আমরা কোন পদটা প্রধান এটা দেখে চাইলে সমাস নিষ্পন্ন করতে পারি। একটু খেয়াল করো। যেমন আমি বললাম মা বাপ, তাহলে তুমি বুঝে যাবা কি মা ও বাপ দুইজনকেই বুঝাচ্ছে, নাকি বাপ রাগী এজন্য শুধু বাপকে বুঝায় মা বাপ মানে? না, মা বাবা মানে দুজনকেই বুঝাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চা বিস্কুট, এখানে উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, রাইট? কারণ চা বিস্কুট বললে শুধু বিস্কুট বুঝাবে না, বা তুমি শুধু চা পছন্দ করো এই জন্য চা বুঝাবে এমন না। মা বাপ, চা বিস্কুট, এখানে উভয় পদ প্রধান। বিড়াল চোখী, এখানে এখানে কোন পদ প্রধান আসলে? বিড়াল প্রথম? না। চোখ? না। শোনো, বিড়াল চোখী বলতে অনেকের চোখ দেখবে বিড়ালের মতো একটু সাদা টাইপের, তখন আমরা ছোটবেলায়ও দেখতাম, হ্যাঁ, আমরা বলতাম বিড়াল চোখা বা বিড়াল চোখী। আবার অনেকে দেখতাম 21টা আঙ্গুল, হ্যাঁ, তাকে আমরা বলতাম 21 আঙ্গুল্লা। তো 21 আঙ্গুল্লা বলতে আসলে 21ও বুঝে না, আঙ্গুলটা আঙ্গুলকেও বুঝে না, মানে যেই মানুষটার 21টা আঙ্গুল আছে তাকে বুঝাচ্ছে। বিড়াল চোখী বলতে যেই মেয়েটার বা যে মানুষের তোমার চোখগুলো বিড়ালের মতো তাকে বোঝাচ্ছে, বিড়ালকেও বোঝাচ্ছে না, চোখকেও বোঝাচ্ছে না। তার মানে এখানে কোনো পদই প্রধান নয়, এখানে হচ্ছে অন্য কোনো অর্থের প্রাধান্য পায়। অন্য কোনো অর্থ এখানে কি
প্রাধান্য পাবে। এখানে যেমন উভয় পদ প্রাধান্য পাচ্ছে, ঠিক তেমনি এখানে পাচ্ছে অন্য কোনো অর্থ প্রাধান্য। বিনা, বিনা তো চেনো, হুম। আর হচ্ছে পানি, মানে যার, এই পানি মানে হচ্ছে জল, যেটা আমরা পান করি। আর এই পানি মানে হচ্ছে হাত। তার মানে বিনা পানিতে যার, যার হাতে কি আছে, বিনা আছে, তিনি কে? তিনি হচ্ছেন সরস্বতী দেবী। তার মানে বিনা পানি বলতে বোঝায় সরস্বতী দেবীকে। নিরামিষ, আমি বললাম আমিষ, খেয়াল করো, আমি বললাম আমিষ, আমি আমিষ প্রোটিন, বুঝতে পারতেছো? আমি যখনই বলবো নিরামিষ, তুমি সাথে সাথে বুঝে যাবে আমিষ নাই, সেখানে কি, সেখানে আমিষ নাই। তার মানে এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আপাদমস্তক, পাদ মানে বুঝো তো, পা, পাদ মানে পা, আমি তোমাদের তৎসম শব্দ পড়িয়েছি। মস্তক মানে হচ্ছে মাথা, মানে পা আর কি, মাথা। যখনই আমি আ যুক্ত করে দিব, আমি বললাম পা মাথা, হ্যাঁ, এটা একরকম শব্দ, কিন্তু আমি যখনই আটা যুক্ত করে দিব, আ পাদ মস্তক, মানে তুমি বুঝে যাবা পা থেকে মাথা পর্যন্ত। তার মানে কোনটা প্রাধান্য পাচ্ছে? আ, আয়ের অর্থটা প্রাধান্য পাচ্ছে, মানে পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। আবার দেখো নীল আকাশ, নীল আকাশ, তাহলে কি কোনটা, তুমি কি নীল রঙের রং বুঝবা নাকি আকাশ বুঝবা? অবশ্যই আকাশ। তার মানে এখানে পরপদে সিংহাসন, সিংহাসন বললে তোমার কি একটা সিংহের কথা মনে পড়বে নাকি আসনের কথা চিন্তা করবা? অবশ্যই আসন। তার মানে নীল আকাশ, সিংহাসন, এগুলো তো হচ্ছে পরপদ। বিয়ে পাগলা, তাহলে কি বিয়ে? না না, ওই যে পাগলা তার কথা বলা হয়েছে। রাত কানা, রাত কানা মানে রাত? না, ওই কানার কথা, সে কখন কানা? রাতে কানা। তাহলে বিয়ে পাগলা, রাত কানা, এগুলোও কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। চৌরাস্তা, চারটা রাস্তার মিলন বা সমাহার, হ্যাঁ, তাহলে এখানে অন্য কিছু নাই, রাস্তা ছাড়া আর কিছুই নেই, তাহলে রাস্তাটাই বুঝাচ্ছে। ত্রিভুবন, স্বর্গ মর্ত্য পাতাল, হ্যাঁ, তাহলে এখানেও কি বুঝাচ্ছে, তোমার পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার? 4 প্রকার। কিরকম? পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, অন্য কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে কত প্রকার? 4 প্রকার। এখন আসো অব্যয়ভাব, পূর্বপদ। তাহলে পূর্বপদ যদি প্রাধান্য পায়, তখন তাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। তাহলে আমি যদি বলি আপাদ মস্তক, আপাদ মস্তক, তাহলে কি হবে? পা থেকে মাথা পর্যন্ত। তাহলে অবশ্যই এখানে কি পূর্বপদের অর্থে প্রাধান্য পাচ্ছে, তাহলে আপাদ মস্তক তুমি দেখেই বুঝে যাবে এটা কি অব্যয়ীভাব সমাস। আমি বললাম বাবা মা, কাগজ কলম, আকাশ বাতাস, আমি এরকম অসংখ্য বই খাতা, এরকম অসংখ্য শব্দ বললাম। জিন পরি, দেনা পাওনা, বেচা কেনা, যেখানে দুটোরই অর্থের প্রাধান্য পাচ্ছে, তাহলে তুমি বুঝে যাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি বলেছি বিনা পানি, বিনাও বুঝে নাই, পানিও বুঝে নেই, মানে যার হাতে বিনা আছে তিনি সরস্বতী, অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে, তুমি বুঝে যাবা সেটা বহুব্রীহি, বিড়াল চোখী। এখন আসো দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটাকে আমরা একসাথে বলবো দ্বিতক। দ্বিতকে কোন অর্থের প্রাধান্য হয়? পরপদ। এই তিনটা কিভাবে চিনব? এই তিনটা চেনারও উপায় আছে, সেগুলো আমরা বলে দিব। তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কত প্রকার? 4 প্রকার। দ্বন্দ্ব সমাস উভয় পদ, তৎপুরুষ পরপদ, অব্যয়ভাব পূর্বপদ, বহুব্রীহি হচ্ছে কোনো পদ নয়, অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে। বৈশিষ্ট্য বিচারে দ্বিগু এবং কর্মধারীকে এখানে রাখি নাই, দেখো এখানে তৎপুরুষ রাখা হয়েছে। কোন শ্রেণীর সমাস? দ্বিগু এবং কর্মধারয় যেহেতু তাদের পরপদের অর্থের প্রাধান্য পায়, তাদেরকে বলা হয়ে থাকে তৎপুরুষ সমাসের অন্তর্গত। তাহলে বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু এবং কর্মধারী কোন শ্রেণীর সমাস? তৎপুরুষ সমাস। এখন আসো আমরা প্রথম, এতক্ষণে আমরা প্রাথমিক আলোচনা মাত্র সারলাম। আমরা প্রথম যে সমাসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? ঝামেলা, মারামারি করা, পিটাপিটি করা, ঝামেলা করা। কিন্তু দ্বন্দ্বের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে জোড়া, যুগল, যুগ্ম, মিলন, দ্বন্দ্ব সমাসের আরেকটা অর্থ। তাহলে এই সমাস আমরা কিভাবে চিনব বা কাকে বলে? তাহলে দুটো পদ বিদ্যমান থাকবে এবং উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। যেমন বাবা মা, বাবা ও মা। টেবিল চেয়ার, টেবিল ও চেয়ার দুটোকেই বোঝাচ্ছে। কাগজ কলম, কাগজও কলম। গান বাজনা, গানও বাজনা। আই ভাই, আয়ও ভাই। আলো আধার, আলো আধার।
আসল নকল, ছেলে বুড়ো, অহিনকুল, দা কুমড়া, এগুলো সবগুলোই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে কি ধরনের, কোন ধরনের দ্বন্দ্ব সমাস হতে পারে সেটা দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন একটু কম আসে, তারপর আমরা অবশ্যই দেখে রাখবো যেন কোনোভাবেই যেভাবেই আসুক না কেন আমরা যেন পারি। মিলনার্থক, যদি মিল অর্থে বুঝে তখন সেটাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মা বাপ, মাসি পিসি, জিনপরি, চা বিস্কুট, ঝড় বৃষ্টি, ভাই বোন, মাসি পিসি, দোয়াত কলম, চা বিস্কুট, এগুলো সবগুলোই কি, সবগুলি হচ্ছে মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এখন আসো বিপরীত আর বিরোধ, এই দুটো একটু মনে রাখবা। বিপরীত, আই ব্যয়, জমা খরচ, ছোট বড়, এখানে কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে বিপরীতার্থক। কিন্তু বিরোধ, বিরোধ, বিরোধ কোনটা? দ্বন্দ্ব সমাসের মধ্যে কি বোঝাবে? বিরোধ বুঝাবে, তখন সেটাকে বলবে বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন দা কুমড়া, শত্রুতার সম্পর্ক, কুমড়াকে কি দিয়ে কাটে? দা দিয়ে কাটে। অহিনকুল, সাপ আর বেজি, রাইট? এখন আসো স্বর্গ নরক। স্বর্গ নরক প্রতিটা বইতেই হচ্ছে বিরোধার্থক দেওয়া হয়েছে, তোমরাও এটাই দিবা, কারণ স্বর্গ মর্ত, হ্যাঁ, এটি সাধারণত বিপরীতার্থক দেওয়া থাকে, কিন্তু স্বর্গ নরক প্রত্যেকেই দিয়েছে, এটা হচ্ছে স্বর্গ নরক বিরোধার্থক, এটা জাস্ট মনে রাখবা। তাহলে স্বর্গ নরক কি হবে? বিরোধার্থক হবে। ওকে, অঙ্গবাচক দেখলে বুঝবা, হাত পা নাক কান। অঙ্গ সংখ্যা 7 5 9 6, সমার্থক একই অর্থ, সম অর্থ, হাট বাজার ঘর দুয়ার, প্রায় সমার্থক, এই যে কাপড় চোপড়, পোকামাকড়, হ্যাঁ, দুটো সর্বনাম, যাতা যে সে, দুটো ক্রিয়া, দেখাশোনা আসা যাওয়া, দুটো ক্রিয়া বিশেষণ, ধীরে সুস্থে, হ্যাঁ, দুটো বিশেষণ, ভালো মন্দ কম বেশি। তাহলে এটা দেখলে মোটামুটি কি করা যাবে, বোঝা যাবে। দ্বন্দ্ব সমাস আগে এটা চিনবা, চেনার পর তুমি মনে মনে চিন্তা করবে যে এটা আসলে কি ধরনের দ্বন্দ্ব সমাস হতে পারে। ওকে, একটু পরে আমি আরো জিজ্ঞেস করব। এখন আমরা চলে যাই অলুক দ্বন্দ্ব। অলুক মানে হচ্ছে লোপ না পাওয়া, লোপ না পাওয়া। যখন কোনো কিছু লোপ পাবে না, কি লোপ পাবে না? বিভক্তি লোপ পাবে না, তখন সেটাকে বলা হয় অলুক সমাস। আর সেটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হলে তখন আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। কিরকম আমি তোমাদের বলি, শব্দটা হচ্ছে দুধ আর ভাত, আর কি, ভাত, হ্যাঁ, এখন শব্দটা হয়েছে দুধে ও ভাতে, তাহলে হলো দুধে ভাতে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যখন ব্যাস বাক্য নির্ণয় করব, জাস্ট কি দিয়ে দিব? ও অথবা এবং। তাহলে তোমার দুধে ভাতে, এটার ব্যাস বাক্য কি হবে? দুধে ও ভাতে। আর এটার তোমার সমাস হওয়ার পর কি হবে? দুধে ভাত, একটা জাস্ট কি থাকবে? হাইফেন থাকবে, দুধে ভাত। এখন দেখো তো শব্দটা তো দুধ ভাত, তাহলে এখানে কোন বিভক্তি আছে? এই বিভক্তি। তাহলে সমস্ত পদে আমরা দেখতে পাচ্ছি কোন বিভক্তি লোপ পায়নি? এ বিভক্তি লোপ পায়নি। জলে স্থলে এখানেও এই বিভক্তি, দেশে বিদেশে এখানেও এই বিভক্তি, হাতে কলমে এই বিভক্তি। এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব, আচ্ছা এই যে আমি বললাম কাগজ কলম, গান বাজনা, আসল নকল, ছেলে বুড়ো, হীনকুল, এখানে কয়টা পদ ছিল? দুইটা পদ ছিল। বাবা মা, কয়টা পদ ছিল? দুইটা পদ ছিল। এখন আসো, আমি বললাম সাহেব বিবি গোলাম, হ্যাঁ, আমি বললাম গঙ্গা যমুনা মেঘনা, আমি বললাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমি বললাম তেল নুন লোকরি, আমি বললাম সাহেব বিবি গোলাম, হাত পা নাক কান গলা চোখ মুখ, এই যে এতগুলো শব্দ, তাহলে সবগুলো অর্থের অবশ্যই কি হবে? প্রাধান্য পাবে। তখন সেটাকে যেহেতু দুইয়ের অধিক পদ, তখন তাকে আমি বলবো বহুপদী দ্বন্দ্ব। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে নিজের কোনটি বহুপদী দ্বন্দ্বের উদাহরণ। এখন আসো সাহেব বিবি গোলাম, এটাকে যদি তুমি ব্যাস বাক্য করতে চাও, ব্যাস বাক্য যদি লিখতে চাও, কি করবা? সাহেব কমা বিবি ও গোলাম। এখন যতগুলোই হোক না কেন সবগুলোতে কমা দিবা, লাস্টেরটার আগে ও দিয়ে দিবা, শেষ। এটাই হচ্ছে ব্যাস বাক্য। যেমন ধরো গঙ্গা যমুনা মেঘনা, তাহলে কি লিখবো? গঙ্গা যমুনা ও মেঘনা, এটাই লাস্টে কি দিব? ও দিব। হাত পা নাক মুখ ও চোখ, এগুলোতে কি হবে? কমা হয়ে যাবে তখন। এটাই ব্যাস বাক্য। একশেষ দ্বন্দ্ব, আচ্ছা একটা কথা বলি, শোনো, সবাই মনোযোগ দাও। এই যে একশেষ দ্বন্দ্ব, এই সেই, এগুলো কখনোই আসে না, তারপরও জেনে রাখো, বুঝে রাখো, শুনে রাখো। হুম, কিরকম? এবার আমরা দেখেছি অনেক ধরনের প্রশ্ন আসলে চাইলে করা যায়, চাইলে আসতে পারে, তাহলে তুমি যদি জেনে রাখো তোমার কোনো সমস্যা হবে না। শোনো,
ধরো এখন পর্যন্ত আমরা যা যা দেখেছি, ধরো আমি বাবা মার কথা বলেছি, ভাই বোনের কথা বলেছি, হ্যাঁ, তাহলে ভাই ও বোন। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, ভাই ও বোন কি হলো, ভাই বোন, হ্যাঁ, ভাই বোন, ওকে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে দুটোর অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে দেখো এই যে ব্যাস বাক্যে ভাই ও বোন, সমস্ত পদেও কি ভাই বোন, দুটোই কোথায় রয়ে গেছে? দুটোই সমস্ত পদে রয়ে গেছে। এখন একটু খেয়াল করো, সে, তুমি, ও, আমি, তিনটা পদ লিখলাম, সে, তুমি, আর হচ্ছে আমি, সবাই মিলে হয়ে গেল আমরা। দেখো তো, সমস্ত পদে সবার অর্থের প্রাধান্য পেয়েছে, সবগুলো পদের অর্থের প্রাধান্য পেয়েছে, তাহলে দ্বন্দ্ব সমাস। যেহেতু সবগুলো পদের অর্থের প্রাধান্য পেয়েছে, তাহলে অবশ্যই দ্বন্দ্ব সমাস, এটাতে কোনো ভুল নাই, ওকে। কিন্তু সবগুলো পদ কি আমি এখানে লিখেছি? এই যে ভাই ও বোন, ভাই বোন লিখলাম, সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, সব লিখলাম, কিন্তু এখানে তো আমি সব লিখিনি। এখানে কি হলো, একদম যে শেষটা, এক্কেবারে শেষ, এক শেষ, একদম যে শেষটা আমি, সে রয়ে গেল কি হিসেবে? বহুবচন হিসেবে, আমরা। এবং সে তুমি নাই, কিন্তু তাদের অর্থটা এখানে প্রাধান্য পেয়েছে। আমি যখন আমরা বলছি, সে তুমিও কিন্তু এখানে চলে আসছে আমরার ভেতরে। তাহলে একশেষ দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদটি একটি মাত্র সমসমান পদের বহুবচনের রূপের সাহায্যে গঠিত হয়, এই যে আমি হয়ে গেল আমরা, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। একটি মাত্র পদ শেষ বা অবশিষ্ট থাকে বলেই এরূপ নামকরণ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। একশেষ দ্বন্দ্বে কি হবে? সবগুলো পদের অর্থের প্রাধান্য পাবে, কিন্তু সবগুলো পদ থাকবে না, শেষ পদটা থাকবে, শেষ পদের কি হবে? বহুবচন হবে। এটাই একশেষ দ্বন্দ্ব। যেমন সেও তুমি হয়ে গেল তোমরা, সেও তুই হয়ে গেল তোরা, কাকা জ্যাঠা বাবা হয়ে গেল বাবারা। বুঝতে পেরেছো? তাহলে কি কি দেখো, সমস্ত পদে একটি সমসমান পদ অবশিষ্ট থাকে, অন্য পদগুলো লোপ পায়, যেই পদটা অবশিষ্ট থাকে সেটার কি হয়? সেটার বহুবচন হয়। এটাই একশেষ দ্বন্দ্ব। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। দ্বন্দ্ব সমাস নিপাতনে সিদ্ধ, এগুলো নিপাতনে সিদ্ধ হিসেবেও আসতে পারে অথবা এমনিও আসতে পারে। একটু খেয়াল করো, নিপাতনে সিদ্ধ মানে যেগুলো নিয়ম মানে না। নিয়ম কিরকম মানে না? ধরো অহ, অহ মানে দিন, অহ ও নিশা, নিশা মানে হচ্ছে রাত, হয়ে গেছে অহর্নিশ। হুম। কুশীলব, কুশ ও লব, রামের দুই পুত্র, কুশ ও লব, এরা হয়ে গেলে কুশীলব। অহরাত্র, অহ ও রাত্রি, তাহলে এগুলোর কি খেয়াল রাখতে হবে? এগুলোর ক্ষেত্রে তোমার ব্যাস বাক্যে কি বসবে? নিশ, নিশ বলে কিছু নেই, নিশা। অহরাত্র, এটা হচ্ছে সমস্ত পদে, কিন্তু ব্যাস বাক্যে কি হবে? রাত্রি। দিবারাত্র, কিন্তু ব্যাস বাক্যে কি হবে? রাত্রি, দিবা ও রাত্রি। তাহলে এগুলো আমরা মনে রাখবো, এগুলো আমরা কি করব? মনে রাখবো। দম্পতি, জায়া ও পতি। হুম। এখন বলো, নিচের কোনটি, নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? কাজী জয় বি লিখেছে সবগুলো। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? অলুক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাসের একটাই শর্ত, সেই শর্তটা কি? লিখো তো। বিভক্তি লোপ পাবে না। কাগজে কলমে, তাহলে এটা অলুক দ্বন্দ্ব কেন? এ বিভক্তি রয়ে গেছে, শব্দটা হচ্ছে কাগজ কলম, ওকে। মায়ে ঝিয়ে, শব্দটা হচ্ছে মা ঝি, তাহলে দেখা যাচ্ছে এখানেও কি বিভক্তি রয়ে গেছে। দেশে বিদেশে, শব্দটা হচ্ছে দেশ বিদেশ, তাহলে এখানেও দেখা যাচ্ছে এ বিভক্তি রয়ে গেছে। শব্দটা ছেলে মেয়ে নাকি ছেল মেয়ে, ছেল, ছেল, ছেল বলে কিছু আছে? ছেল বলে কিছু নাই, শব্দটা হচ্ছে ছেলে মেয়ে, শব্দটা হচ্ছে ছেলে এবং মেয়ে, তাহলে এখানে কোনো বিভক্তি লোপ পায়নি, যা ছিল তাই আছে, সরি, কোনো বিভক্তি কি তোমার যেমন ছিল ছেলে মেয়ে, শব্দটা যেমন তেমনই রয়ে গেছে। তাহলে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? কোনটা? ডি, ছেলে মেয়ে। এখানে কোনো বিভক্তি নাই, দেখো ছেলে মেয়ে, এটা নর্মাল শব্দ, ছেলে মেয়ে, ক্লিয়ার? যারা বলেছো বি, মায়ে ঝিয়ে, শব্দটা তো মা, মায়ে বলে কিছু আছে? তুমি কি ডাকো মায়ে, মায়ে? মাকে কি ডাকো মায়ে, মায়ে? অনেকে অনেক ভাবে ডাকে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো। আচ্ছা এখন বলো, দ্বন্দ্ব সমাস যেভাবেই আসুক, যেভাবেই আসুক না কেন, পারবা কিনা বলো। আমরা প্রথমত নর্মাল সাধারণ দ্বন্দ্বগুলো পড়লাম,
আর দ্বন্দ্ব সমাসের মধ্যে কি কি পড়লাম? আমরা অলুক দ্বন্দ্ব পড়েছি, যেখানে আমরা দেখেছি কি হবে না, বিভক্তির লোপ পাবে না। হ্যাঁ, তারপর আমরা পড়েছি কি বহুপদী দ্বন্দ্ব, যেখানে দুইয়ের অধিক কি থাকবে, পদ থাকবে। তারপর আমরা পড়েছি একশেষ, যেখানে সর্বশেষ যে পদটা সেটার কি হবে, বহু বচন হবে, সেটার বহু বচন হবে। তাহলে এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। পারবে না পারবে না? হ্যাঁ, নিপাতনে সিদ্ধ পড়েছি, সেটার ব্যাস বাক্যটা মনে রাখবা। তাহলে আমাকে বলো, যথা ও তথা, যথা তথা কোন ধরনের দ্বন্দ্ব? যথা তথা, যথা তথা কি সর্বনাম? হ্যাঁ, দুটো সর্বনাম পদে হয়েছে, অবশ্যই দুটো সর্বনাম পদে। আর যদি দেখাশোনা, তাহলে কিসে হবে? দেখাশোনা দুটো ক্রিয়াপদ, রাইট? জীবন মরণ কোন জাতীয় দ্বন্দ্ব? জীবন মরণ, জীবন মরণ কোন জাতীয় দ্বন্দ্ব? বিপরীত, ভেরি বিপরীতার্থক দ্বন্দ্ব, ভেরি গুড। মান সম্মান কোন জাতীয় দ্বন্দ্ব? মান সম্মান বিপরীত, সমার্থক, ভেরি গুড, সমার্থক। বইটই, বইটই নিয়ে বসো। সমার্থক বলতে এটাকে প্রায় সমার্থক বলা হয় আর কি, কাছাকাছি আর কি, মানে বইটই বলতে তো আসলে কিছু নাই। আচ্ছা, তারপর বলছিলাম টক ঝাল মিষ্টি, বহুপদী, ভেরি গুড, ওকে। নেক্সট, দ্বিগু সমাস। শোনো, মনোযোগ দাও। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। তাহলে কি থাকবে এখানে? সংখ্যা থাকবে, সমাহার থাকবে। দ্বিগু সমাসে কি থাকবে? সংখ্যা থাকবে, সমাহার থাকবে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হবে। অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আর কর্মধারয়কে কিসের অন্তর্ভুক্ত করেছেন? দ্বিগু কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্গত। কেন? কারণ এগুলোতে দ্বিতক, এগুলোতে তোমার পরপদের অর্থের প্রাধান্য থাকে। এখন আসো, এখানে একটা ছবি দিয়েছি, হরিতকি বহেরা আমলকি। একসাথে আমি কি বলছি? ত্রিফলা, ত্রিফলা। এই যে ত্রিফলা বলছি, তাহলে তিনটা ফলের কি সমাহার। এই যে তিনটা ফল, তাহলে তিনটা ফল, এখানে অন্য কোনো অর্থ কি মিন করছে না, এখানে ওই তিনটা ফলকেই বুঝাচ্ছে, অন্য কিছু এখানে বুঝাচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যা বা সমাস, সমাহারের কি হয়? সংখ্যাবাচক শব্দের সঙ্গে তাহলে সংখ্যা থাকবে, সমাহার থাকবে, ত্রিফলা, রাইট? তাহলে আমরা একটু দেখি, যেমন ধরো ত্রিকাল, তাহলে কি তিন কালের সমাহার, ত্রি শব্দ আছে, সংখ্যা আছে, তিন কালের কি সমাহার। চৌরাস্তা, শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। ত্রিপদী, ত্রিপদে, তিন, ত্রি মানে কি তিন, তিন পদের সমাহার। ত্রিফলা, একটু আগেই দেখলাম ত্রিফলা, তাহলে কি তিনটা ফলের সমাহার। সপ্ত অহ, অহ মানে কি একটু আগে বলেছে, অহ মানে কি দিন, তাহলে 7 দিন, সপ্ত অহের সমাহার, তাহলে কি হবে? সপ্তাহ। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। পঞ্চভূত, ষড় ঋতু, তারপর হচ্ছে পশুরি, চৌচি, চৌরাস্তা, চতুষ্পদী, ত্রিভুবন, সবগুলো কি? সবগুলো হচ্ছে দ্বিগু সমাস। তাহলে আমরা একটু আসলে চ্যাট অপশনটা অন করে দিই, ওয়েট, চ্যাট অপশন অন রাখা উচিত ছিল। তাহলে আমাদের কি থাকবে? চৌরাস্তা, তাহলে কি চৌরাস্তার সমাহার। পঞ্চনদ, পঞ্চ নদীর সমাহার। একসাথে বলছি, ওকে। সংজ্ঞা হচ্ছে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় সেটাই হচ্ছে দ্বিগু সমাস। বলছি, সবকিছুই বলছি, একটু চুপ করো সবাই, উল্টোপাল্টা কমেন্ট করার দরকার নেই, আমার প্রশ্নের উত্তর দিবা। হ্যাঁ, কোনো প্রশ্ন যদি না বুঝো সেটা অবশ্যই বলার সুযোগ তোমাদের আছে। এখন আমাকে বলো, যেহেতু আমি কি বলেছি, সমাহার মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কি হবে? বিশেষ্য পদের সমাস হবে, দ্বিগু সমাস। এবং এখানে কি থাকবে? সংখ্যা থাকবে, সমাহার থাকবে। এখন তাহলে বলো, দ্বিগু সমাসের দৃষ্টান্ত কোনটি? সংখ্যা থাকবে, সমাহার থাকবে। ওকে, কমেন্ট বন্ধ করো সবাই, হ্যাঁ, কমেন্ট অফ, অফ। আমি তাহলে একটু কথা বলি, ওকে, শেষ শেষ শেষ, শুরু করে দিই আমি। দশানন, আনন মানে কি বুঝাই? আনন মানে হচ্ছে মাথা। এখন দশানন মানে আমি 10টা মাথা কেটে কেটে এনে, হ্যাঁ, একসাথে জড়ো করছি, এরকম কিছু। কথা বলিও না, কেউ মেসেজ দিও না আর। দশানন মানে কি? আমি 10টা মাথা, ওই যে অনেক সময় বলে না, যে পদ্মা সেতুর জন্য মাথা লাগবে, এরকম কিছু, মানে অনেক সময় গুজব ছড়াই যায়। সবাই বাচ্চাদের খুব সাবধানে রাখে, এবং যারা সমাজের খুব মানে নিকৃষ্ট
শয়তান টাইপের মানুষ, তারা আবার এটা ছড়াই দেওয়ার জন্য অনেক, যেমন এরকম একটা হয়েছিল যে থলের মধ্যে মাথা পাওয়া গেছে একটা বাচ্চার, হ্যাঁ, এই জিনিসগুলো ছড়াই দিবে সমাজে, অশান্তি বিশৃঙ্খলা ছড়াই দেওয়ার জন্য। তাহলে আমি কি 10টা মাথা একত্র করলাম? 10টা মাথার সমাহার বলে কিছু আছে? নাই। দশানন মানে হচ্ছে 10টা মাথা যার আছে তাকে বুঝাচ্ছে। তাহলে দশানন কি? দশানন কিন্তু তোমার, আমি যে বলেছি ত্রিভুবন মানে 3টা ভুবনের সমাহার, আমি যে বলেছি তেপান্তর 3 প্রান্তের সমাহার, ত্রিপদী 3টা পদের সমাহার, তেমন কিছু নয়, অন্য কোনো অর্থ বুঝাচ্ছে। 10 আনন মানে 10 আনন আছে যার, 10টা মাথা আছে যার। তাহলে কাকে বুঝাচ্ছে? রাবণকে। অন্য কোনো অর্থ যখন বুঝাবে তখন আমরা তাকে বলেছি বহুব্রীহি সমাস। চৌচালা, চৌচালা মানে 4টা চালের সমাহার না, চৌচালা বলতে একটা ঘরের নাম, 4টা চালের দ্বারা যে ঘরটা তৈরি করা হয়েছে, তাহলে চৌচালা একটা ঘর, চৌচালা একটা ঘর, অন্য কোন অর্থ প্রাধান্য পাচ্ছে। ত্রিনয়ন মানে ত্রিনয়ন, 3 নয়ন আছে যার। তাহলে 3টা নয়ন কার আছে? শিব। শিবের কয়টা নয়ন আছে? 3 নয়ন আছে। তাহলে তাকে কি বলবো আমরা? ত্রিনয়ন, শিব। পঞ্চ আনন আছে যার, সেম শিব। তাহলে দেখো, খেয়াল করো, সবগুলো অর্থই অন্য কোন অর্থ মিন করছে, সবগুলো শব্দই এখানে কি করছে? অন্য কাউকে মিন করছে, অন্য কোন অর্থ এখানে বুঝাচ্ছে। তাহলে সবগুলোই কি হবে বলতো? সবগুলোই বহুব্রীহি। আবার বহুব্রীহির মধ্যে খেয়াল করে, এখানে সবগুলোতে কি আছে? সংখ্যা আছে। সবগুলোতে কি আছে? সংখ্যা আছে, যার কারণে এগুলোকে আমরা বলবো সংখ্যা বাচক বহুব্রীহি। এটা কেন বললাম জানো? এটা এ কারণেই বলেছি, ধরো চৌচালা দেওয়া হলো, তোমরা সাথে সাথে চৌচালাকে কি ধরে নিবা বলো তো? যেহেতু সংখ্যা আছে, চৌচালাকে তোমরা সাথে সাথে ধরে নিবা দ্বিগু, রাইট? ঠিক না? ওকে। তে পায়া, 3 পায়া আছে যার। 3 পায়া কার আছে? হ্যাঁ, ধোকা। 3 পায়া কার আছে? টেবলের। তাহলে তে পায়া, 3 পায়া যার আছে তাকে বলা হয় টেবিল। তাহলে অন্য কোনো অর্থ বুঝাচ্ছে। 12 হাতি, 12 হাত পরিমাণ যার। 12 হাত কিসের পরিমাণ? সারি, সারি। দোনলা, 2 নল আছে যার। দোনলা তাহলে কি? বন্দুক, বন্দুক। 2 নলা কি? বন্দুক। সেতার, সেতার কি বলতো? সেতার কি? সেতার, সে মানে 3, 3 তার যে যন্ত্রের, 3 তার যে যন্ত্রের। তাহলে এটা একটা বাদ্যযন্ত্র, এই যে ছবি দেওয়া হয়েছে, এটা একটা কি বুঝাচ্ছে? বাদ্যযন্ত্র বুঝাচ্ছে। দশরথ, 10 দিকেই রথ চলে যার। কার রথ চলে? ওই যে দশরথের। দশরথকে রামের পিতা, রামের বাবা, রামের পিতা। দশানন রাবণ, রাবণ। 10 ভুজা, যার 10টা ভুজ আছে, কার? দুর্গা। ভেরি গুড। দুর্গা বানানো সবসময় রসউকার, মনে রাখবা। তাহলে এগুলো একটাও কি দ্বিগু সমাস? একটাও দ্বিগু সমাস নয়। এগুলো সবগুলোই কি সমাস? এই যে চৌচালা, রাবণ, সেতার, এগুলো সবগুলোই হচ্ছে কি? সবগুলোই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। অবশ্যই ফাহিম, বুঝছো? ফাহিম কি চালাক। নেক্সট বলো, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? ভালো করে খেয়াল করো। দ্বিগু সমাস, সব দ্বিগু সমাস। একটু আগে আমি এখানে সেতার পড়াইলাম, এখনই পড়ালাম সেতার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে সবগুলো দ্বিগু সমাস কেমনে হয়? এটা মজা লাগছে, একজন লিখছে এ মে বি। আচ্ছা, আমরা একটা কাজ করবো, ঠিক আছে? আমরা যখন পরীক্ষা দিব, পরীক্ষার হলে এরকম দাগাই দিব, এরকম দাগাই লাস্টে পাশে লিখে দিব মেবি। ঠিক আছে? এটাকে আমি তোমার পক্ষে আছি জয়। তাহলে নাম্বার কাটতে পারবে না নাম্বার। ও তো আসলে মানে ফিক্সড করে লিখে নাই, আমরা নাম্বার না কাটি। আচ্ছা, বুঝাই দেই, হ্যাঁ? শোনো, আচ্ছা, 2 জন বলতে কি অন্য কিছু বুঝাই? 2 জন মানে তো 2 জন বুঝাই। ঘুম ধরছে, এই উঠো, পানি খেয়ে আসো, যাও। ইউজার, ইউজার পানি খেয়ে আসো, যাও যাও যাও। এত কথা বলি, এরপরে কেমনে ঘুমে ধরে তোমাদের? হ্যাঁ, যাও ঘুমাও, আমরা ক্লাস করি। কেউ ঘুমাইলে কিন্তু অন্যদের লাভ। শোনো, 2 জন, 2 জন মানে কি অন্য কিছু বুঝাই? না, 2 জন মানে অন্য কিছু বুঝে না। 2 জন মানে 2 জনের সমাহার। 2 জন মানে 2 জন, এখানে অন্য কিছু আর কি বুঝানোর সুযোগ নাই। তাহলে 2 জনের সমাহার, 3 জন 3 জনের সমাহার, 4 জন 4 জনের সমাহার। তাহলে এখানে কি সংখ্যা সমাহার বুঝাচ্ছে। তাহলে এটা কি হবে? দ্বিগু। তেপান্তর, 3 প্রান্তের সমাহার। তেপান্তর কি? তোমার 3 প্রান্তের সমাহার। তাহলে এটাও কি? এটাও তোমার
দ্বিগু। এখন আসো সেতার। তাহলে সেতার কি? সেতার একটু আগেই পড়িয়েছে, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। কেন? কারণ সে তার তিন তার বুঝায় না, সেতার দিয়ে বুঝায় কি? বাদ্যযন্ত্র। সেতার দিয়ে বুঝাই মানে তুমি তিনটা তার নিলা পাশাপাশি, এটা সেতার না, সেতার হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, 10 দিগন্ত, তাহলে 10 দিগন্ত সমাহার। 10 দিগন্ত দিয়ে অন্য কিচ্ছু হবে না, 10 দিগন্ত দিয়ে কি? 10 দিগন্তের সমাহারই বুঝায়। তাহলে এখানে কি হবে? এটাও দ্বিগু। তাহলে আমি যে প্রশ্ন করেছিলাম নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ, তোমার সেতার বাদে, গ বাদে বাকি সবগুলোই হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। আবার বলবো, ধরো দুইজন, দুইজনের সমাহার, তিনজন, তিনজনের সমাহার। তাহলে এটা দিয়ে অন্য কিছু কি বুঝাই? দুজন মানে তো দুইজন, এখানে তো অন্য কিছু বোঝানোর ওয়ে নাই। ধরো আমি যখন বলি দশানন, দশানন দিয়ে রাবণকে বুঝাই, কিন্তু দুজন যখন বলবো তখন দুজনই বুঝাই, এখানে অন্য কোনো অর্থ আসবে এমন কিছু নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো, ত্রিরত্ন কি হবে? ত্রিরত্ন দ্বিগু সমাস, অবশ্যই তিন রত্নের সমাহার। হ্যাঁ, পশুরি, এটা একটু খেয়াল করো, পশুরি হচ্ছে পাঁচ সেরের সমাহার। পাঁচ সেরের সমাহার, পাঁচ সেরের সমাহার। তো এখানে পাঁচ সের মানে পাঁচ সের একসাথে নেওয়া হয়েছে, আর কিচ্ছু না। তাহলে পাঁচ সেরের সমাহার কি হবে? পশুরি, পশুরি। ওকে, পাঁচ সেরের সমাহার পশুরি। শতাব্দী, শত অব্দের সমাহার, সবগুলোই এগুলো দিক। ওকে, নেক্সট চলে আসছে অব্যয়ীভাব সমাস। কেউ আর কোনো কথা বলবা না। তোমরা উপসর্গ পারো, এখনো ক্লাস করিনি কিন্তু পারার কথা। উপসর্গ ক্লাসটা আসলে আমার আগে নেওয়ার দরকার ছিল। তো উপসর্গ হচ্ছে কি? প্র, পর, অপসম, নি, অব, অনু, নির্দুর্বি, অধিশু, উৎপত্তি। এগুলো কি? এগুলো হচ্ছে শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। শব্দের অর্থ পরিবর্তন করে দেয়, চেঞ্জ করে দেয়। তাহলে আমরা এরকম কিছু আছে কিনা সমাসের মধ্যে আমরা একটু খেয়াল করি। প্রথমে আসি অব্যয়ীভাব সমাস। এখানে কি থাকবে? অব্যয় থাকবে। এই যে উপসর্গগুলো বললাম, এগুলো কি? পূর্বপদে অব্যয় বা উপসর্গ বসবে, অব্যয় বা উপসর্গ। তাহলে তুমি যদি পূর্বপদে উপসর্গ দেখো, তাহলে তুমি ধরেই নিতে পারো কি অব্যয়ীভাব সমাস। কিছু কিছু বাদে, এটা পরে বুঝাই দিব, কিছু কিছু বাদে। ঠিক আছে, এখন আসো পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে। একটু খেয়াল করি আমরা, পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে। হুম, যেমন আমি বললাম আমিষ, আমি বললাম আমিষ। ওকে, আমিষ। যখনই আমি বলবো নিরামিষ, তুমি সাথে সাথে সেখানে বুঝে যাবা কি আমিষ নাই, আমিষের কি? অভাব। তাহলে আমিষের অভাব, তাহলে এখানে এই যে নির, এটা কিসের, কোন অর্থে এখানে বসে গেছে? মাহবুব একটু পরে তোমারটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কোন অর্থে বসছে বলো? এই উপসর্গটা বা অব্যয়টা কোন অর্থে বসছে বলো? নাই অর্থে। কোন অর্থে? নাই অর্থে, অভাব অর্থে, অভাব অর্থে। হ্যাঁ, অর্থাৎ এখানে অভাব, অভাব অর্থে। ওকে, যেমন আমি বললাম নির্লজ্জ, নির্লজ্জ, লজ্জার অভাব, লজ্জা নাই। নির্জন, নির্জন, তাহলে সেটা কিসের অভাব? জনের অভাব। আমরা বলি না নির্জন, জন মানে কি বলতো? জন মানে কি? জন মানে মানুষ। নির্জন, জন মানে লোকজন, মানুষ আর কি। হ্যাঁ, তাহলে সেখানে কি জনের অভাব, নির্জন। আমরা জায়গাটা একদম নির্জন। আমি বললাম আচ্ছা, শুধু কি নির, অন্য কিছু ধরো মিল, মিল, আমি বললাম গরমিল, তাহলে কিসের অভাব? মিলের অভাব। তাহলে এখানে গড়, এটা কিসের, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মিল অর্থে। তাহলে অব্যয়ীভাব অভাব চিনবা না? আশা করি চিনবা। আমরা একটু উদাহরণ দিব, যেমন আহা, অতিনির, পর, অনু, উপপতি, যথা, উত। তাহলে এই 10টি অব্যয়সূচক শব্দ কোনো শব্দের পূর্বে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন বা প্রভাবিত করলে তা অব্যয়ীভাব সমাস। আরো দু একটা আছে, যেমন একটু আগে আমি বললাম গড়। হ্যাঁ, তাহলে এগুলো একদম কমন, মনে রাখতে হবে। তাহলে একটু দেখো, ধরো এখানে একটা কথা একটু খেয়াল করো। আমি যখন কথাটা ওভাবে ব্যাসবাক্য সমাসের ক্ষেত্রে, আমি তোমাদের সমাস যখন পড়াবো তখন দেখাই দিব। কিছু সমাসের ক্ষেত্রে তুমি যখন ব্যাস বাক্য যেভাবে বলবা ঠিক সেভাবেই সেটার উত্তর হবে। ধরো তুমি বললাম লজ্জা নাই যে ব্যক্তির, বা লজ্জা নাই যার, যার দিয়ে দিলা, তখন কি হবে? লাস্টে যে বা যার দিলা তখন কি হয়ে যাবে? বহুব্রীহি। হুম, যে বা যার দিয়ে দিলে তখন কি হয়ে যাবে? বহুব্রীহি। আর আমি যদি বলি লজ্জার অভাব, ওকে, খেয়াল করো, যথা সময়, সময়কে অতিক্রম না করে, যথা সময়, সময়কে অতিক্রম না করে। তাহলে সময়
যথা এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হুম হুম, একটু খেয়াল করো, সঠিক না, সঠিক না। কোন অর্থে? এখানে কি বলছে? সময়কে অতিক্রম না করে, সময়কে অতিক্রম না করে, অনতিক্রম্যতা। অনতিক্রম্যতা মানে অতিক্রম করবে না, অনতিক্রম্যতা, লিমিট ক্রস করবে না, রাইট। তাহলে আমি যদি বলি যথা সময়, তাহলে যদি বলি যথা বিধি, মানে কি সে বিধিকে অতিক্রম করবে না, সে বিধিকে কি করবে না? অতিক্রম করবে না, অনতিক্রম্যতা, রাইট। তাহলে যথাবিধি, তাহলে কি হবে? ব্যাস বাক্য কি হবে বলো? এটা যদি সময়কে অতিক্রম না করে হয়, তাহলে যথাবিধির ব্যাস বাক্য কি হবে? যথাবিধি, বলো। বিধিকে অতিক্রম না করে, হ্যাঁ বিধিকে অতিক্রম না করে, তাহলে যথাশক্তি, যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে, যথাসম্ভব, আমরা বলি না যে যথাসম্ভব, আমার দ্বারা যথাসম্ভব আমি করব, তার মানে কি সম্ভবকে অতিক্রম না করে, সম্ভবকে অতিক্রম করে ফেলে তো সেটা কি হয়ে যাবে? অসম্ভব। রাইট, যথাসম্ভব। যথেচ্ছা মানে ইচ্ছাকে অতিক্রম না করে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথাযোগ্য, যোগ্যকে অতিক্রম না করে, যথা সময়, সময়কে অতিক্রম না করে, যথেষ্ট, তাহলে কি হবে? ইষ্টকে অতিক্রম না করে। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি হবে? যথা শব্দের অর্থ কোন অর্থে? অনতিক্রম্যতা। আমরণ, আমি শুধু বললাম মরণ, মরণ, যখনই দিয়ে দিব সাথে সাথে এটা যাবে পর্যন্ত, কি হবে? পর্যন্ত। তাহলে মরণ দেওয়ার সাথে সাথে আমরণ, মরণ পর্যন্ত। আমূল, আমূল বদলে গেছে, লোকটা আমূল বদলে গেছে, মানে কি সে একদম মূল থেকে, গোড়া থেকে একদম পুরোটাই সে আসলে কি বদলে গেছে, আমূল। তাহলে মূল পর্যন্ত। হ্যাঁ, আমি বললাম আজীবন, আজীবন সে কি সৎ ছিল, তার মানে কি জীবন পর্যন্ত। শৈশব, শৈশব পর্যন্ত। সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আজন্ম, জন্ম পর্যন্ত। তাহলে আদি কি বুঝাই? পর্যন্ত। তাহলে কি আদি আর কিছু বুঝাই না? বুঝাই। কিরকম? খেয়াল করো। আরক্তিম, তাহলে কি হবে? ঈষৎ রক্তিম মানে কিছুটা রক্তিম, আরক্তিম মানে কি কিছুটা রক্তিম, কিছুটা রক্তিম। ওকে, এখন দেখো নিরামিষ, তাহলে নির দিয়ে কি বুঝাই? অভাব, আমিষের অভাব, নিরামিষ। ওকে, তাহলে আমি যদি বলি নির্দ্বিধা, ব্যাস বাক্য কি হবে? দ্বিধার অভাব। এখানে দুই রকমের প্রশ্ন, তিন রকমের প্রশ্ন আসতে পারে, একটু খেয়াল করো। কিরকম? নিরামিষ কোন সমাস? একটা প্রশ্ন, একটা প্রশ্ন। কোন সমাস? একটা প্রশ্ন। কোন সমাস বলো? অব্যয়ভাব। ওকে, নিরামিষের ব্যাস বাক্য বলো? দুইটা প্রশ্ন। নিরামিষের ব্যাস বাক্য? আমিষের অভাব, এটা দেয়াই আছে, আমিষের অভাব। আচ্ছা, নিরামিষ, এই যে সমস্ত পদ, এখানে নির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নির অব্যয় বা উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। তাহলে কয়টা প্রশ্ন হতে পারে? অব্যয়ীভাব থেকে এভাবে তিনটা প্রশ্ন আসতে পারে। অব্যয়ীভাবে যেহেতু আর কোনো প্রকারভেদ নাই, তাহলে প্রশ্নের ধরন এই ধরনের হতে পারে। তাহলে নিরামিষ, আমিষের অভাব। তাহলে বলো নির্জন, এটার ব্যাস বাক্য কি হবে? একটু আগেই বলেছি, জনের অভাব। নির্ভয়, নির্ভয়, ভয়ের অভাব। নির্বিঘ্ন, বিঘ্নের অভাব। নিরুৎসাহ, উৎসাহের অভাব, উৎসাহের অভাব। ওকে, আপাদমস্তক এটা বুঝছো? নির্ভাবনা, ভাবনার অভাব বুঝছো? অনুগমন, পশ্চাৎগমন, তাহলে অনু কি হবে? পশ্চাৎ। তাহলে অনুধাবন কি হবে? পশ্চাৎ ধাবন। অনুধাবন কি? পশ্চাৎ ধাবন। আচ্ছা, তারপর আসো উপকণ্ঠ, কণ্ঠের সমীপে মানে কণ্ঠের কাছাকাছি, নৈকট্য। উপনদী কি হবে? ক্ষুদ্র নদী। উপশহর, শহরের সদৃশ মানে শহরের কাছাকাছি। প্রতিচ্ছায়া, ছায়ার প্রতিনিধি, তাহলে কোন অর্থে? প্রতিনিধি অর্থে। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, তার মানে আমরা কিছুটা দেখলে বুঝবো। যেমন গড়মিল, তাহলে এখানে গড় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গড় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মিলের অভাব। ওকে, তাহলে দুর্ভিক্ষ বলো? দুর্ভিক্ষ, এটার এটার ব্যাস বাক্য কি হবে বলো? ভিক্ষার অভাব। দুর্ভিক্ষ কি হবে? ভিক্ষার অভাব। তাহলে আমরা অর্থগুলো একটু বারবার প্র্যাকটিস করব, দেখবো। সবচেয়ে বড় কথা, আমাদের প্রশ্ন ব্যাংকে অনেক প্রশ্ন আছে সমাস নিয়ে, কোনো ফর্ম বাদ দিবে না, সবগুলো পড়বা। এখন আমাকে বলো উৎবেল শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো? উৎবেল, উৎবেল, অতিক্রম, অতিক্রম। কেন? এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? বেলাকে অতিক্রান্ত,
বেলাকে অতিক্রান্ত, তার মানে এটা অতিক্রম অর্থে। আচ্ছা, তাহলে উদ্বেল যদি বেলাকে অতিক্রান্ত হয়, উচ্ছৃঙ্খল কি হবে বলো? উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল কারা? যারা শৃঙ্খলাকে কি করে, অতিক্রম করে ফেলে। ধরো একটা নির্দিষ্ট শৃঙ্খলা, এই শৃঙ্খলার মধ্যে থাকলো, সেটাকে অতিক্রম করে ফেলে, তখন আমরা কি বলি? শৃঙ্খলাকে অতিক্রান্ত। শৃঙ্খলাকে অতিক্রম করে না, শৃঙ্খলাকে অতিক্রান্ত। উদ্বেল বেলাকে অতিক্রান্ত, ব্যাসবাক্য কি হবে? বেলাকে অতিক্রান্ত, শৃঙ্খলাকে অতিক্রান্ত। বুঝতে পেরেছো? ওকে, এখন আসো, আমরা কি কি বললাম? দ্বন্দ্ব। দ্বন্দ্ব নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? শোনো, আর একটু পড়তে হবে আমি জানি, কিন্তু তুমি দ্বন্দ্ব বিষয়টা বুঝছো তো? কোনগুলো দ্বন্দ্ব সমাস এইটা বুঝলেই হবে। মোটামুটি আজকের ক্লাসের 80% বুঝলেও তোমার অনেক কিছু হবে। বুঝছো? আর কোনো সমস্যা নেই। দিগু, দিগু বুঝছো? দিগু আর সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য তো বুঝবা আশা করি। না, সেতার দিয়ে বাদ্যযন্ত্র বুঝাই, এটা কোনোভাবেই দিগু হবে না। ধরো তিনটা তার, তিনটা তার তুমি নিয়ে এভাবে রাখছো, সমাহার করছো, এটা কি সেতার? এটা কি তুমি সেতার বলবা সাদিয়া? ওকে, নেক্সট। অব্যয়ীভাব, কোনো সমস্যা? তুমি মোটামুটি বুঝছো কিনা সেটা বলো। অব্যয়ীভাব ক্লিয়ার? ওকে, আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা আরেকটা প্রশ্ন রয়ে গেছে। আচ্ছা এইচপি, তোমার প্রশ্ন ক্লিয়ার করে দিচ্ছি। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব বলো তো? কোনটি ঈষৎ, ঈষৎ অর্থে অব্যয়ীভাব? এটা দেখো, প্রশ্নটা খেয়াল করো, শুনো। আরক্তিম, ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম। আজীবন, জীবন পর্যন্ত, তাহলে এটাই, এটা হচ্ছে পর্যন্ত, রাইট? এটা হচ্ছে আ হচ্ছে কি পর্যন্ত, ওকে। আমূল, মূল পর্যন্ত, এটাও কি পর্যন্ত। আনত কি বলতো? আনত মানে কি? ঈষৎ মানে কিছুটা, কিছুটা। ঈষৎ নত, তাহলে এখানে ঈষৎ কয়টা বলো? ঈষৎ হচ্ছে দুইটা, ক আর গ। ক আর কি গ। তোমাদেরকে আমি দুইটা তিনটা দেই তো, তোমরা আর বুঝো না, বাবা একটা হইতে পারে, তাই না? কনফিউজ করলেই না তুমি ক্লিয়ার হবা। আচ্ছা, এবার খেয়াল করো, আমি তোমাকে দুটো শব্দ অনেকে জিজ্ঞেস করেছে, একটা হচ্ছে সেতার। এই, আর কোনো কথা নেই, খেয়াল করো, সেতার। আচ্ছা, সেতার দিয়ে কি বুঝাই? সেতার দিয়ে বাদ্যযন্ত্র বুঝাই, হ্যাঁ। ঠিক আছে, সে মানে তিন আর তার। এখন যদি বাদ্যযন্ত্র বা তোমার যদি বহুব্রীহি না থাকে, যেহেতু তিনটা তার, যদি বহুব্রীহি না থাকে তখন কি দিবা বলো? তখন তুমি দ্বিগু দিবা, কিন্তু মেনলি কি? মেনলি হচ্ছে বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, এখন হচ্ছে চতুর্ভুজ। এইটা চতুর্ভুজ না, শুধু চতুর্ভুজ ত্রিভুজ সবগুলো একটু খেয়াল করো। চতুর্ভুজ কি? চতুর্ভুজ মানে কি চার বাহুর সমাহার? না। ত্রিভুজ মানে কি তিন বাহুর সমাহার? না। বিষয়টা হচ্ছে চতুর্ভুজ হচ্ছে চারটা বাহু দ্বারা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেটাকে চতুর্ভুজ বলে। আবার ত্রিভুজ কি? তিনটা বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেটাকে ত্রিভুজ বলে। আবার ভুজ মানে কিন্তু কি? হাত। ভুজ মানে হাত। এক্ষেত্রে আমরা আবার বলতে পারি চার ভুজ আছে যার। তাহলে চারটা ভুজ কার আছে হিন্দু ধর্ম মতে? কোন দেবতার? কার আছে চার ভুজ? নারায়ণ। হ্যাঁ, তাহলে তার কয়টা ভুজ আছে? চারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি ব্যাস বাক্যগুলো এভাবে হয় বা এভাবে ভাবি, সেক্ষেত্রে চতুর্ভুজ ত্রিভুজ কি হওয়ার কথা বলতো? হওয়ার কথা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু অপশনে যদি সংখ্যাবাচক বহুব্রীহি না থাকে, ত্রিভুজ চতুর্ভুজ, তোমার মুনির চৌধুরীর বই, তারপরে হচ্ছে তোমার হায়াত মাহমুদের বই, এদের বইতে কিন্তু দ্বিগু দেয়া আছে। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি না থাকলে আমরা কোনটা দিব? সংখ্যাবাচক বহুব্রীহি না থাকলে আমরা দ্বিগু দিব। ক্লিয়ার? সংখ্যাবাচক বহুব্রীহি না থাকলে আমরা কি দিব? দ্বিগু দিব। আচ্ছা, আরেকটা হচ্ছে নবরত্ন। নবরত্ন হচ্ছে নয়টা পাথর, মুক্তা, মাণিক্য, হীরক, এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে নীলকান্ত, পদ্মরাগ, এরকম নয়টা পাথর আছে, নয়টা পাথরকে বুঝাচ্ছে। এখন যখন বলা হচ্ছে নয়টা পাথর, তখন কিন্তু পরপদ প্রধান, তখন সেটাকে আমরা কি বলবো? দ্বিগু। নবরত্ন, নবরত্নের সমাহার, তখন দ্বিগু। কিন্তু তোমার সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার 9 জন মনীষীকেও কিন্তু একসাথে কি বলা হয়? নবরত্ন বলা হয়। যদি সেরকম কিছু বুঝাই, তখন সেটা হয়ে যাবে কি? বহুব্রীহি। তো সাধারণত নবরত্ন ওইটা মিন করা হয় না, নবরত্ন নবরত্নই বুঝাই, সেক্ষেত্রে আমরা দিব দ্বিগু। আর যদি দ্বিগু না থাকে তাহলে কি হবে বলো? সংখ্যাবাচক বহুব্রীহি। এই যে এইবার একটা কথা শোনো, এগুলো নিয়ে এত পারাপারি করো না, এগুলো আসেই না। সবাই মানে পড়ার সময় মূল বিষয়টা কি, মূল যে কমন যে শব্দগুলো, এত শত শত শব্দ, সেগুলো না পড়ে এরকম সব মিলে
সব মিলে 20টা শব্দ হবে। সমাস পড়ার সময় সে সবার আগে এগুলো নিয়ে ভাবা শুরু করে। প্যাঁচ লাগার কিছু নাই, প্যাঁচ লাগার কিচ্ছু না, ওই শব্দগুলোকে আলাদা করে ফেলবা, আলাদা করে ফালাই রাখবা একদিকে, শেষ। কিন্তু না, মানে ব্রেন রে খালি ওইদিকেই খাটাবে, শেষ। শোনো, 2 মিনিট চুপ থাকো, চ্যাট অফ করে দিচ্ছি, মনোযোগ দাও, খুব মনোযোগ দিবা। কর্মধারয় থেকে অনেক অনেক প্রশ্ন আসে। কেন? কারণ হচ্ছে, সরি আমি চ্যাট অফ করতে যাই, আবার অন করছি। দ্বন্দ্ব, দ্বিগু, বহু, অব্যয়ভাব, এগুলো হচ্ছে সহজ, মোটামুটি দেখলে বোঝা যায়। হ্যাঁ, 2টা পদের অর্থের প্রাধান্য পাবে তোমার। দ্বন্দ্ব, হ্যাঁ, অব্যয়ভাবে কি থাকবে? অব্যয় থাকবে, উপসর্গ থাকবে শুরুতে, দেখলে চেনা যায়। তারপরে দ্বিগুতে হচ্ছে সংখ্যা থাকে, দেখলেও চেনা যায় কিছুটা। কিন্তু কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এগুলো কিছুটা জটিল, আবার সহজ। একটু যদি খেয়াল করো, সহজ। আমরা একটু খেয়াল করি কর্মধারয় সমাস। প্রথমে আসো, কর্মধারয় সমাসে আমরা দেখেছি দ্বিতক। দ্বিতকে কি থাকে? তোমার হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকে। দ্বিতকে পরপদের অর্থের প্রাধান্য থাকে। আচ্ছা, এরপর আসো, আমরা কি দেখব? কর্মধারয় কাকে বলে? এটা খুব মনোযোগ দিবা, একটু খেয়াল করবা, মনোযোগ দিবা। আমি বললাম আকাশ, বাতাস। কোন সমাস? কমেন্ট করার অপশন নাই, কিন্তু তুমি নিজেই বুঝে গেছো। আকাশ বাতাস দুটোর কথাই বলা হয়েছে, তাহলে কি? তাহলে অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস। ওকে, কেন? 2 পদের অর্থের প্রাধান্য পেয়েছে। কিন্তু কর্মধারয়ের ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। এবং যে সমাসে বিশেষণ, অর্থাৎ বিশেষণের সাথে কি বিশেষ্য, বা বিশেষ্যর সাথে বিশেষ্য অথবা বিশেষণের সমাস হয়, তাহলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়, পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, সেটাকে কর্মধারয় সমাস বলে। আকাশ বাতাস দ্বন্দ্ব। কিন্তু আমি বললাম নীল আকাশ, আমি বললাম নীল আকাশ, তাহলে কিরকম হলো? আকাশ, কেমন আকাশ? নীল আকাশ। দেখো, বিশেষণ বিশেষ্য, নীল বিশেষণ অ্যাডজেক্টিভ, আকাশ কি? বিশেষ্য। নীল আকাশ, কেমন আকাশ? নীল আকাশ। আমি বললাম খাতা কলম, খাতা কলম, তাহলে কি হবে? এই যে খাতা কলম, তাহলে কি হলো? দ্বন্দ্ব। কলমটা কেটে দাও। খাতা, কেমন খাতা? আমি বললাম ছেঁড়া খাতা, ছেঁড়া যে খাতা, তাহলে কি হবে? ছেঁড়া খাতা, ছেঁড়া বিশেষণ, খাতা বিশেষ্য, ছেঁড়া খাতা, তাহলে কি? কর্মধারয়। কি হলো? কর্মধারয়। আমি বললাম বাবা মা, বাবা মা, তাহলে বাবা মা দুজনকেই বুঝায়, মাটা কেটে দাও। আমি বললাম শ্বশুর বাবা, তাহলে যিনি শ্বশুর তিনিই বাবা। বাবা, কেমন বাবা? শ্বশুর বাবা, তাহলে কি হলো? কর্মধারয়। বুঝতে পেরেছ? এখন আসো, অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন, এটা আমরা জানি। কেন? কারণ দ্বিতক, 3টাই হচ্ছে পরপদে প্রাধান্য থাকে। কর্মধারয় কত প্রকার? 5 প্রকার। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। 5 প্রকার। প্রথম আসে সাধারণ কর্মধারয়। সেখানে কি হবে? বিশেষণের সাথে বিশেষ্য হতে পারে, বিশেষণের সাথে বিশেষণ থাকতে পারে, বিশেষ্যের সাথে বিশেষণ হতে পারে, বিশেষ্যের সাথে বিশেষ্য হতে পারে। এগুলোর আমি উদাহরণ দিয়েছি। কিরকম? কাঁচকলা, কাঁচা যে কলা, রাইট? এখানে শুধু যদি কলার সাথে কি হতো, অন্য কিছু হইতো, 2টার অর্থ প্রাধান্য পেতো, তখন দ্বন্দ্ব হতো। কিন্তু বলা হচ্ছে কলা, কেমন কলা? কাঁচকলা, বিশেষণের সাথে বিশেষ্য। মাটি, কেমন মাটি? রাঙামাটি, বিশেষ্যের সাথে কি? বিশেষণ, বিশেষণের সাথে কি? বিশেষ্য, এই যে বিশেষণ বিশেষ্য। নীল পদ্ম, বিশেষণ বিশেষ্য। ঝরা পাতা, পাতাটা কেমন? ঝরা যে পাতা, নীল যে পদ্ম, রাঙা যে মাটি, কাঁচা যে কলা, কাঁচকলা, শেষ। বিশেষণের সাথে বিশেষণ। চালাক চতুর, এখানে কিন্তু একজনকে বুঝাবে চালাক চতুর, তাহলে যিনি চালাক তিনিই চতুর, মানে মানুষ একজন। 2জন হয়ে গেলে তখন আবার কি হতো? দ্বন্দ্ব হয়ে যেত। ক্ষত বিক্ষত, যাহা ক্ষত তাহাই কি বিক্ষত, যাহা টক তাহাই আবার জাল, যেমন আচার, আচার কি থাকে? টক ঝাল দুটোই থাকে। যাহা টক তাহাই ঝাল, মানে একই জিনিস বুঝাচ্ছে। বিশেষ্য বিশেষণ, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, আলু কি হবে? সিদ্ধ, একই জিনিস, আলুটাই বুঝাচ্ছে মূলত। বেগুন, ভাজা যে বেগুন, বাটা যে হলুদ, নরাধম, অধম যে নর, উত্তম যে নর। বিশেষ্য বিশেষণ, দাদা ভাই। এখন শুনো, দাদা ও ভাই 2জন যখন হতো, তাহলে তখন কি হয়ে যেত? দ্বন্দ্ব। কিন্তু যিনি দাদা তিনিই ভাই, দাদা ভাই। যিনি ঠাকুর তিনিই মশাই, যিনি ডাক্তার তিনিই সাহেব, যিনি দাদা তিনিই শ্বশুর, তখন হচ্ছে কর্মধারয়। বুঝছো? ধরো আমি বললাম ধোয়া মোছা, ধোয়া হাইফেন মোছা, তখন আবার দ্বন্দ্ব। কেন? ধোয়া ও মোছা,
আলাদা বুঝাইছে, কিন্তু আমি বললাম ধোয়া মোছা একসাথে, একসাথে হলো ধোয়া মোছা, মানে আগে ধোয়া পরে মোছা, একই জিনিস বুঝাইছে, ধোয়া মোছা একসাথে বুঝাইছে, তাহলে কি তখন কি হবে? তখন হচ্ছে কর্মধারয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো প্রকারভেদ। এটা সাধারণ কর্মধারয়। তারপর হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয়। আগে খেয়াল করো, শব্দটা আগে তুমি বুঝো কিনা, কর্মধারয় কিনা, সেটা আগে চিন্তা করবা যে এটা কর্মধারয় কিনা। এরপরে তুমি চিন্তা করবা এটা কোন ধরনের কর্মধারয়। ওকে, কিরকম একটু খেয়াল করো। যেমন আমি বললাম মানি ব্যাগ, ব্যাগ কেমন ব্যাগ? মানি ব্যাগ। সভা কেমন সভা? সাহিত্য সভা। তাহলে একটু খেয়াল করে মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ, তাহলে মানি রাখার ব্যাগ, এটা কি? মধ্যপদ। দেখো তো সমস্ত পদে কি হলো, সমস্ত পদে পূর্বপদও রইলো পরপদও রইলো, কোন পদটা লোপ পেয়েছে? মধ্যপদ লোপ পেয়েছে। তাহলে আমি এটাকে কি বলবো? মধ্যপদ লোপী কর্মধারয়। আগে কর্মধারয় কিনা এটা নিশ্চিত হবো, কোন ধরনের কর্মধারয়? মধ্যপদ লোপী কর্মধারয়। ওকে। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত। তাহলে এই যে সবগুলো মধ্যপদ কি হয়েছে? লোপ পেয়েছে। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদ লোপী কর্মধারয় বলে। ক্লিয়ার? তাহলে মধ্যপদ লোপী কর্মধারয় বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, আগে তুমি চিন্তা করবা যে কর্মধারয় তুমি চিনতে পারছো কিনা। যদি কর্মধারয় হয়, সরি, যদি কর্মধারয় হয় তাহলে কি হবে সেটা হচ্ছে, এরপরে দেখলা যে মধ্যপদ লোপ পেয়েছে কিনা, তাহলে মধ্যপদ লোপী কর্মধারয়। মৌমাছি, মৌ আশ্রিত মাছি। মোটর গাড়ি, মোটর চালিত গাড়ি। শিক্ষানীতি, শিক্ষা বিষয়ক নীতি। শিক্ষা মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। সংবাদপত্র, সংবাদ বহনকারী পত্র। সবগুলো কি? মধ্যপদলোপী কর্মধারয়। সাধারণ কর্মধারয় দেখলাম, মধ্যপদলোপী কর্মধারয় দেখলাম, বাকি তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দাও। উপমান, উপমেয় অথবা উপমিত, এই জিনিসগুলো আগে বুঝার চেষ্টা করো। ধরো উপমান, উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা। উপমা শব্দের অর্থ তুলনা। তাহলে যার সাথে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয় তাকে উপমান বলে, মানে যার সাথে তুলনা করা হয়। আর যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয় বা উপমিত। এখন তুলনা করলে সেখানে অবশ্যই কি থাকবে? একটা কমন গুণ থাকবে, একটা সাধারণ গুণ থাকবে, কমন একটা বৈশিষ্ট্য থাকবে। কিরকম? ধর আমি এখানে বললাম মেহেদি আর মাহমুদ। আমার চ্যাট অপশনে দুজনকে দেখা যাচ্ছে, মেহেদিকে আর মাহমুদকে। আমি বললাম মেহেদি মাহমুদের চেয়ে লম্বা, মাহমুদের চেয়ে লম্বা। খেয়াল করো, মেহেদি মাহমুদের চেয়ে লম্বা। আমি কাকে তুলনা করলাম? মেহেদিকে। যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বা উপমিত বলে। মেহেদি মাহমুদের চেয়ে লম্বা, তাহলে উপমিতকে? মেহেদি। কার চেয়ে লম্বা? মাহমুদের চেয়ে লম্বা। কার সাথে তুলনা করা হয়েছে? মাহমুদের সাথে তুলনা করা হয়েছে, উপমান। দুজনের সাধারণ গুণ কি? লম্বা। সাধারণ ধর্ম কি? লম্বা। তাহলে উপমান, উপমেয়, সাধারণ ধর্ম আশা করি বুঝতে পেরেছ। যার সাথে তুলনা করা হয় তাকে হচ্ছে উপমান বলা হয়, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, উপমেয় বা উপমিত। প্রথমে আসে উপমান কর্মধারয়। সাধারণ ধর্মবাচক পদের সাথে, সাধারণ ধর্মবাচক পদ মানে কি? যে কমন বৈশিষ্ট্য থাকে সেটা, যেমন লম্বা, লম্বাটা কি ছিল? কমন বৈশিষ্ট্য দুইজনের। পদের সাথে উপমান পদের, উপমান মানে যাকে তুলনা করা হয়, যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। একটু সবাই মনোযোগ দাও। উপমান কর্মধারয়ের ক্ষেত্রে আমি তিনটা বিষয় মনে রাখবো। একদম প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে সাধারণ ধর্মবাচক পদের সাথে, তার মানে এখানে সাধারণ ধর্ম থাকবে, মানে কমন বৈশিষ্ট্য থাকবে, তাহলে সাধারণ ধর্ম থাকবে। সাধারণ ধর্ম সাধারণত কি হয়? সাধারণ ধর্ম যেমন আমি বলেছিলাম লম্বা, লম্বাটা কি? অ্যাডজেক্টিভ। লম্বাটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কার কার সমাস হবে? উপমান পদের, যার সাথে তুলনা করা হয়। তাহলে উপমান পদ আমরা এখানে কাকে দেখেছিলাম? দেখো, উপমান মাহমুদ, উপমান তাহলে একটা নাম যার সাথে, তাহলে সে কি? নাউন। সাধারণ ধর্ম থাকবে অ্যাডজেক্টিভ, আর কি থাকবে? উপমান। তাহলে উপমান কি? নাউন। একটা
টেকনিক আমরা মনে রাখবো, সেটা কি সেটা আমরা পরে বলবো। আগে একটু খেয়াল করো, শশকের ন্যায় ব্যস্ত। সবাই উদাহরণের দিকে যদি খেয়াল করো বুঝতে পারবা। শশকের ন্যায় ব্যস্ত, শশক কি? শশক হচ্ছে তোমার খরগোশ। ধরো আমার ছোট মেয়েটা, না ছোট না, এখন 3 নাম্বার, ছোট মেয়েটার নাম হচ্ছে অরু। শশকের ন্যায় ব্যস্ত অরু, শশকের ন্যায় ব্যস্ত অরু। আহা, ব্যস্ত অরু, হ্যাঁ, শশকের ন্যায় ব্যস্ত মানে খরগোশের ন্যায় ব্যস্ত। ওকে, তাহলে দেখো তো, একটু খেয়াল করো, আমি কার সাথে কাকে তুলনা করলাম? কার সাথে তুলনা করা হয়েছে? শশকের সাথে। উপমান। ব্যস্ত, ব্যস্ত কি দুজনের কমন গুণ, উপমিত এখানে নাই। তাহলে দেখো, উপমানের সাথে কার, এই যে উপমান পদের সাথে কার, সাধারণ ধর্ম, শশ ব্যস্ত। তাহলে এখানে কি কি থাকলো? নাউন, এই যে শশক, শশক কি নাউন, ব্যস্ত অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই খেয়াল করবা এখানে কি হবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। কোথায়? উপমান কর্মধারয়তে কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ দেখলেই বুঝে যাবা সেটা কি, উপমান কর্মধারয়। কাজলের ন্যায় কালো, কি? চুল হইতে পারে, হ্যাঁ। তাহলে কাজলের ন্যায় কালো, চুল। তাহলে এখানে কালো কি, কালো হচ্ছে ওই চুল আর কাজল, এই দুজনের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে কাজল কালো, তাহলে কালো অ্যাডজেক্টিভ, কাজল কি, কাজল নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। রক্তের ন্যায় লাল, কি? গোলাপ। হুম, তাহলে কি, রক্ত লাল, তাহলে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ। বরফের ন্যায় সাদা, কি? বরফের ন্যায় সাদা, ধরো বক, একটা বক হতে পারে, বরফ সাদা, তাহলে কি হলো, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তুমি অ্যাডজেক্টিভ আছে কিনা দেখবা, নাউন প্লাস অ্যাডজেক্টিভ আছে কিনা। এইবার আসো, এভাবেও যদি না বুঝো, উপমান কর্মধারয়তে কি হবে, এটা টেকনিক, এটা কিন্তু কোনো নিয়ম না, বাস্তব তুলনা। বাস্তব তুলনা কি? শশকের ন্যায় ব্যস্ত, খরগোশ কি ব্যস্ত থাকে, শশ ব্যস্ত। কাজল কালো, কাজল কি থাকে, কালো থাকে। রক্ত লাল, রক্ত লাল। বরফ সাদা। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম উপমানে, যেমন দুধের নেই সাদা, কি? যে কোনো কিছু হতে পারে। আমরা অনেক সময় তুলনা করি না, যে কোনো একটা মেয়ে দেখলে বলি না, দুধের নেই সাদা, এত সুন্দর। তুষারের ন্যায় শীতল, শীতকালের পা, ওই ল্যাপের বাইরে পা থাকে যে, কি হয়, একদম মনে হয় যেন তুষারের ন্যায় শীতল। রাইট? নিমের ন্যায় তিতা, কি? কোন একটা খাবার ধরো তৈরি, করল্লা ধরো, করল্লা তৈরি করা হয়েছে, করল্লার জুস, নিমের ন্যায় তিতা, একদম তিতা। রাইট? তাহলে আমরা দেখতে পেলাম, ধরো মিশি কালো, মিশির মতো কি কালো। আলতা রাঙা, আলতার ন্যায় রাঙা। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। তাহলে এখানে কিসের সাথে কি হবে, নাউনের সাথে অ্যাডজেক্টিভ। উপমানের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয়, তাহলে আমরা সমস্ত পদে কি থাকবে, উপমান থাকবে আর সাধারণ ধর্ম থাকবে। তাহলে উপমান পদ কি, নাউন, অ্যাডজেক্টিভ। আর যদি তোমার এত কিছু মনে না থাকে, তাহলে তুমি দেখবা বাস্তব তুলনা। ক্লিয়ার? ক্লিয়ার হলে লাভ চিহ্ন দাও তো, অথবা লাইক দাও। কিছুটা ক্লিয়ার, আমি পরে আবার চ্যাট অপশন অন করে সব কথা বলবো। ওকে, কিছুটা ক্লিয়ার। ঠিক আছে, প্রশ্ন থাকলে তো প্রশ্ন অবশ্যই নিব। এখন আসো উপমিত কর্মধারয়। শুনো, উপমিততে কি হবে বলি। আমরা দেখেছিলাম উপমান, উপমিত, সাধারণ ধর্ম, 3টা বিষয় দেখছিলাম। উপমান, উপমিত আর সাধারণ ধর্ম। সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না, তাহলে কার সাথে কার হবে? সাধারণ গুণের উল্লেখ না করে, তাহলে অ্যাডজেক্টিভ নাই। উপমান পদের সাথে, এই যে উপমেয় পদের সাথে উপমান পদের, উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। আমরা দেখেছিলাম মেহেদি, মাহমুদ, একজন উপমান, একজন উপমিত, দুজনেই নাউন। দুজনেই কি? দুজনেই নাউন। তাহলে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাস বাক্য বা সমস্ত পদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। এই সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। একটু খেয়াল করো, তাহলে দুটোই কি হবে, অ্যাডজেক্টিভ থাকবে না, দুটোই কি বসবে? এখানে আমরা কি মনে রাখবো, অ্যাডজেক্টিভ থাকবে না, সাধারণ গুণ থাকবে না, সাধারণ গুণ থাকবে না। তাহলে কি থাকবে? দুটোই নাউন। আর যদি টেকনিকের কথা বলো, তাহলে আমরা বলবো অবাস্তব তুলনা বুঝাবে। দেখো, আমরা কিন্তু উপমান বা উপমিত কর্মধারয় চেনার 3টা নিয়ম দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি দেখবো, অবাস্তব তুলনা বুঝাবে। কি রকম খেয়াল করো, অবাস্তবেরটা মাথা থেকে ফেলে দাও, আমরা মূল বিষয়টা আগে বুঝি। চরণ, চরণ কি? পা।
চরণ কি? পা। কমলের ন্যায়, কমল কি? পদ্ম। তারে চরণ কমলের ন্যায় কি? সুন্দর, কোমল, নরম। এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, এটার উল্লেখ নাই। তাহলে চরণ কিসের নেই? কমলের নেই। চরণ কমল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চরণ মানে পা, নাউন। কমল মানে পদ্ম, নাউন। এখানে সাধারণ গুণ, তাদের যে বৈশিষ্ট্য সেটার উল্লেখ নাই, সাধারণ গুণ নাই, অ্যাডজেক্টিভ নাই। এবং চরণ কমল, চরণ কি আসলে কমলের মতো হয়? পা আর কমল কি কখনো একরকম হইতে পারে? পারে না। তাহলে এটা অবাস্তব বুঝাবে। মুখ চন্দ্র, মুখ কিসের নেই? চন্দ্রের নেই। কেমন? গোল, ফর্সা, সুন্দর, যে কোনো একটা। কিন্তু দেখো সাধারণ গুণটা এখানে উল্লেখ নাই। মুখ নাউন, চন্দ্র নাউন। আবার দেখো অবাস্তব বুঝাবে, মুখ কি কখনো চন্দ্রের মতো হইতে পারে? পারে না। বাহু লতার নেই, কি লম্বা, কোমল, নরম, কোনটা? যে কোনোটা হইতে পারে, সেটার উল্লেখ নাই। বাহু লতার নেই। তাহলে বাহু, বাহু মানে হাত, লতা দুটোই নাউন। এবং দেখো দুটো কি, বাহু কখনো লতার নেই হতে পারে না, অবাস্তব তুলনা। সিংহ পুরুষ, পুরুষ কিসের নেই? সিংহের নেই। সিংহের নেই কি? শক্তিমান, বলবান, হিংস্র, যে কোনো কিছু হইতে পারে। তাহলে পুরুষ সিংহের নেই। তাহলে এখানে কমন বৈশিষ্ট্য, এখানে কমন গুণটা এখানে নাই। তাহলে সিংহ নাউন, পুরুষও কি নাউন। তাহলে দেখো আমাদের যেই তিনটা বিষয় আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেই তিনটা মনে রাখলে তুমি বুঝে যাবো। মোট কথা অ্যাডজেক্টিভ নাই আর টেনশন নেই, উপমিত কর্মধারয়। বুঝতে পারছো? নেক্সট। আচ্ছা, রূপক কর্মধারয় একটু পরে, আগে আমি তোমাদের প্রশ্ন নিই। এখন আমাকে বলো, এতটুকু বুঝতে পারছো? এতটুকু কিছুটা বুঝতে পারছো কিনা? অনেকের হচ্ছে ও ধরেই রাখে আমার আজকে আর মাথায় ঢুকবে না, এরপর আর মনোযোগ দিতে পারে না, আর মাথায় ঢুকাই না, সে নিজেই আর ঢুকাই না। সবাই বুঝছো? তাহলে আমাকে একটা উদাহরণ দাও। আমি তোমাকে বললাম দাঁড়াও। স্বর্ণকমল, স্বর্ণকমল, এটা মানে এরশাদ শিকদারের বাড়ির নাম স্বর্ণকমল। উপমিতা এখন খেয়াল করো, উম্মে আইমান। স্বর্ণকমল কি হবে বলো? স্বর্ণ নাউন, কমল, কমল মানে পদ্ম, কমল মানে পদ্ম, তাও কি নাউন, দুটোই নাউন। কি হবে? উপমিত হবে। কেন? সাধারণ গুণের উল্লেখ নাই। ভেরি গুড, ভেরি গুড। ওকে। পদ্মলোচন, পদ্মলোচন, লোচন মানে হচ্ছে চোখ, এটা তো সাধারণ গুণ নাই, তারে কি হবে? উপমিত। এটা তো সাধারণ গুণ নাই। আলতা রাঙা, আলতা রাঙা কি হবে এটা বলো? হুম, ডিয়ার কি যেন নামটা চলে গেল। শোনো, আলতা রাঙা, আলতা নেই, রাঙা কি? ধরলাম পা, চরণ কমলের নেই। তাহলে আলতা রাঙা কি হবে বলো? আলতা রাঙা উপমান না উপমিত? হাই খোদা, এখানে সাধারণ গুণ নাই। আলতা রাঙা সাধারণ গুণ নাই। আছে, কোনটা সাধারণ গুণ? হ্যাঁ রাঙা, আলতার, আলতার নেই রাঙা কি? আলতার নেই রাঙা যে কোনো কিছু। এই তো, তাহলে এখানে কি রাঙা হচ্ছে তোমার সাধারণ গুণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? অবশ্যই উপমান হবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অবশ্যই উপমান হবে। আর ক্যাপাসিটি নাই, বাকিটা আর একটাই তো আছে, আর হচ্ছে শুধু রূপক কর্মধারয়, এরপর শেষ, এরপর হচ্ছে শেষ। আচ্ছা বলো, হরিণ চপল কি হবে বলো? হরিণ চপল বলো কি হবে? তার মানে তোমরা বুঝে গেছো, তোমরা কি বুঝে গেছো? রাইট। চপল মানে দুষ্ট আর কি, চপল যে চপল গতিতে দৌড়াই, দুষ্টমি করে, বুঝো নাই? হরিণের নেই চপল, কে? ধরো আমার মাইয়া অরু, অরু ধরো, হ্যাঁ। তাহলে দুজনের সাধারণ গুণ কি? চপল। এটা চপল হচ্ছে সাধারণ গুণ। তাহলে এটা কি নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? অবশ্যই উপমান, অবশ্যই উপমান। পদ্মলোচন কি হবে তোমরা বলো? পদ্মলোচন কি হবে বলো? লোচন মানে কি সেটা বলো। লোচন হচ্ছে চোখ, লোচন হচ্ছে চোখ, এই যে চোখ, চোখ, চোখ। তাহলে লোচন কিসের মতো? লোচন কিসের মতো? পদ্মের ন্যায়, পদ্ম তো পদ্ম চিহ্ন। তাহলে লোচন হচ্ছে পদ্মের ন্যায়। কেমন? এ ধরো সুন্দর, এরকম ত্রিকোণ আকার হইতে পারে, সুন্দর হইতে পারে। কি হবে? তাহলে এখানে সুন্দর মানে কমন গুণটার উল্লেখ নাই। পদ্ম আর লোচন দুটো আছে, দুটোই নাউন। তাহলে কি হবে? মিত, উপমিত। হ্যাঁ, ডাগর ডাগর হইতে পারে। বাহ, এটা কি ছেলে না মেয়ে দেখি তো? হ্যাঁ, এর নিশ্চিত এর গার্লফ্রেন্ডকে অনেক সুন্দর সুন্দর মেসেজ দিতে পারে। আচ্ছা, শেষ রূপক কর্মধারয়, এরপর শেষ। রূপক, রূপ, একই রকম কল্পনা করবে, একই রকম। সিংহের ন্যায় আসন কি? সিংহ চিহ্নিত আসন, সেক্ষেত্রে চিহ্নিত লোপ পাবে।
চিহ্নিত যখন লোপ পাবে তখন সেটাকে আমরা বলবো মধ্যপদ লোপী কর্মধারয়। ওকে, নেক্সট, রূপক কর্মধারয় মানে একই রূপ, দুজন একই রকম, এখানে কোনো কি নাই, তুলনা নাই, একদম অভিন্নতা কল্পনা করা হবে, একই রকম কল্পনা করা হবে। কাকে? উপমান এবং উপমেয়। দুইজনই লম্বা, দুইজনই একই রকম, দুইজনই গুণী, কোনো পার্থক্য নাই তাদের মধ্যে, একই রূপ, যার কারণে এটাকে বলা হচ্ছে রূপক কর্মধারয়। কিরকম? বিদ্যা ধন। শোনো, লোচন পদ্মের ন্যায়, চোখ হচ্ছে পদ্মের মতো। বিদ্যা ধন, তাহলে বিদ্যা রূপ ধন। এই যে টাকা এখন যে পড়তেছো এত কষ্ট করে, তোমরাও পড়তেছো কিসের জন্য? টাকা পয়সার জন্য। আমিও পড়াচ্ছি হচ্ছে টাকা পয়সার জন্য। আমার পিটুয়ে থেকে কি দিবে? বেতন দিবে মাস শেষে। হ্যাঁ, নাহলে তো খাওয়া পড়াই জুটবে না। তাহলে দেখো, বিদ্যার রূপ ধন, তাহলে বিদ্যাকে কিসের সাথে তুলনা করা হলো? একেবারে কল্পনা করা হলো কিসের সাথে? অভিন্নতা কল্পনা করা হয়েছে। তাহলে বিদ্যার রূপ ধন, বিষাদ সিন্ধু, এত কষ্ট, এত দুঃখ, তাহলে সিন্ধু, বিষাদ, দুঃখটা কিসের মতো? একদম সিন্ধুর মতো, এত দুঃখ এত কষ্ট, আহারে। তাহলে কি? বিষাদ রূপ সিন্ধু। ওকে, মন মাঝি, মন রূপ মাঝি, পরাণ পাখি, পরাণ রূপ পাখি, দিল দরিয়া, দিল রূপ দরিয়া, জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ, বিদ্যারত্ন, বিদ্যারূপ রত্ন। ক্লিয়ার? মোহর নিদ্রা, মোহরূপ নিদ্রা। তাহলে উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে সেটা হচ্ছে রূপক কর্মধারে। এই সময় সে উপমেয় পদ পূর্বে বসে, উপমান পদ পরে বসাচ্ছে, একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে কি দেখলাম? যদি মনে না থাকে আমরা কি খেয়াল করব? অদৃশ্যমানের সাথে দৃশ্যমান। কেমন? সিন্ধু, সিন্ধু চিনো না? বিদ্যা ধন, তাহলে দেখো বিদ্যা দেখা যায়, যায় না, অদৃশ্যমান। ধন দেখা যায়, ধন সম্পদ টাকা পয়সা কি দেখা যায়? ফেসবুকে দেখবা কন্টেন্ট বানাই, কন্টেন্ট বানাই, বিছানাতে কতগুলো টাকা সাজায় রাখে, তাই না? তাহলে দেখো, ধন কি? ধন সম্পদ দেখা যায়, প্রচুর দেখা যায়। বিষাদ কি? দুঃখ মনের ভিতরে দেখা যায় না, মুখে হাসি, ভেতরে ভিতরে এমন দুঃখ দেখা যায় না। সিন্ধু দেখা যায় না? দেখা যায়। হ্যাঁ, বিষাদ সিন্ধু কেন বলা হয়েছে? কারণ সেখানে হাসান হোসেনের দুঃখ, তোমার মন ভারাক্রান্ত হয়ে যাইতেছে কিসে? বিষাদে। একেবারে কিরকম বিষাদ? সিন্ধুর মতো, রাইট? মন মাঝি, মন রূপ মাঝি, মন দেখা যায় না, মাঝিকে দেখা যায়। পরাণ পাখি, পরাণ দেখা যায় না, পাখিকে দেখা যায়। ওকে, তাহলে এগুলো হচ্ছে রূপক কর্মধারয়। এরকম আবার কিছু কিছু অল্প দুই তিনটা আছে, অল্প কিছু শব্দ আছে যেগুলোকে তুমি এই অদৃশ্যমান দৃশ্যমানে ফেলতে পারবা না। এই অদৃশ্যমান দৃশ্যমান বলে আসলে কিছু না, বিষয়টা হচ্ছে জাস্ট টেকনিক, মনে রাখার উপায়। এরকম কোনো সমাসে কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা নাই, এটা হচ্ছে মনে রাখার উপায়। ওই যে নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, আর এখানে হচ্ছে কি দৃশ্য, অদৃশ্যমান দৃশ্যমান, এগুলো হচ্ছে মনে রাখার জন্য জাস্ট। হ্যাঁ, যেমন জীবন যুদ্ধ, জীবন রূপ যুদ্ধ, তাহলে দুটোই দেখা যায় কিনা বলো? জীবন যুদ্ধ, তাহলে কি হবে? জীবন রূপ যুদ্ধ। এখানে কেমন? এখানে হচ্ছে উল্টো, জীবন যুদ্ধ, তাহলে কি হবে? জীবন রূপ যুদ্ধ। দেহ ঘড়ি, তাহলে কি হবে? দেহও দেখা যায় আবার ঘড়িও কি দেখা যায়। হ্যাঁ, এরকম দুই একটা থাকতে পারে, এগুলো কোনো বিষয় না। ওকে, এখন আসো চাঁদমুখ, চন্দ্রমুখ, মুখচন্দ্র। শোনো, চন্দ্রমুখ আর চাঁদমুখ এই দুটোতে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নেই? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, চাঁদ হচ্ছে তদ্ভব বা বাংলা শব্দ, আর হচ্ছে মুখচন্দ্র। খেয়াল করো তো, এখানে মুখ কিসের মতো? মুখ কিসের মতো? চন্দ্রের মতো, রাইট? চন্দ্রের মতো। এখন চন্দ্রের মতো কি? গোল হইতে পারে, ফর্সা হইতে পারে, সুন্দর হইতে পারে, উজ্জ্বল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। হুম, যে কোনো কিছু হইতে পারে। তাহলে মুখ চন্দ্রের মতো, তাহলে এখানে মুখ চন্দ্র, চন্দ্রমুখ, মুখ চন্দ্র, চাঁদ মুখ। যাই হোক না কেন, এখানে কিসের উল্লেখ নাই? শব্দটা যেটাই হোক না কেন, এখানে কিসের উল্লেখ নাই? গুণের উল্লেখ নাই। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ যেহেতু নাই, তাহলে কি হবে? চাঁদ চন্দ্র নাউন, মুখ নাউন, দুটোই নাউন, তাহলে কি হবে? উপমিত। সাধারণ গুণের উল্লেখ নাই, তাহলে কি হবে? উপমিত। যেটাই হোক, চাঁদ মুখ চন্দ্রমুখ মুখচন্দ্র যেটাই হোক, উপমিত হবে। জীবন দেখা যায় না, একজন ঠিক বলছো, জীবন কি দেখা যায় না? জীবন যুদ্ধ, জীবন রূপ যুদ্ধ, জীবন কি? এই যে জীবন চলে যায় কিন্তু দেহ দেখা যায়, রাইট? প্রাণ দেখা যায় না। আচ্ছা, তাহলে এটা হবে উপমিত। শিওর? ক্লিয়ার? আর মুখচন্দ্র আসুক, চাঁদ মুখ আসুক, চন্দ্রমুখ যেটাই আসুক, এটা হচ্ছে উপমিত।
তাহলে বলো হারামণি কোন সমাস? হারামণি কোন সমাস? আচ্ছা, এখানে মণি মানে কি? মণি মানে কি? মণি শব্দের অর্থ কি? তারপর বলছি। মণি শব্দের অর্থ কি? মণি মানে চোখ। মূল্যবান দ্রব্য, রাইট? মূল্যবান, হ্যাঁ, মূল্যবান অলংকার, এরকম। আচ্ছা, রত্ন, হ্যাঁ রাইট, রত্ন। এখন হারামণি মানে হারিয়েছে যে মণি, তাহলে যে মূল্যবান রত্ন কি হয়েছে? হারিয়েছে। তাহলে কি তোমার বিশেষণ, অ্যাডজেক্টিভ, নাউন। তুমি এখন এখানে উপমান উপমিতর সাথে তুলনা করতেছো কেন? এখানে কি আমি কোনো কিছুর সাথে তুলনা করছি? আমি বলছি যে মনি হারাই গেছে, এটার সাথে কি কোনো কিছু তুলনা আসছে? আসে নাই। উপমান উপমিতর কথা তো এখানে আসবে না, এটা হচ্ছে জাস্ট কর্মধারয়। হুম, হারিয়েছে যে মনি, হারা যে মনি, তাহলে এটা কি কর্মধারয়, রাইট? নেক্সট, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান, তাহলে কি হবে বলো তো? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, বলো। আচ্ছা, আমরা একটু দেখি। চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, তাই না? মুখ কিসের মতো? চাঁদের মতো। কেমন? গোল, উজ্জ্বল। তাহলে এখানে দুটোই কি? দুটোই নাউন। এটা হচ্ছে উপমিত। পরাণ পাখি, তাহলে কি হবে? পরাণ পাখি কি হবে বলো, সবাই বলো। প্রাণরূপ পাখি বা প্রাণ পাখি বা পরাণ পাখি, এটা কি হবে? রূপক। এটা হচ্ছে রূপক। এখন আসো হিম শীতল, তাহলে কি হবে? উপমান। হিম, হিমের নেই শীতল, কি তোমার পা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ? তাহলে হবে, বা ঠোঁট শীতকালে ঠান্ডা হয়ে যায় না একদম, হ্যাঁ। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার, তাহলে কি উপমান। উপমান। এখন আসো বক ধার্মিক। বক কি করে? এমন ভাবে সে দাঁড়াই থাকে, কিসের জন্য? আস্তে স্বীকার করবে, কিন্তু মনে হয় যেন কি, আসলে তো সে ভান ধরছে, মনে হয় যেন সে তপস্যা করতেছে। হ্যাঁ, সে খুব ধার্মিক। বকের ন্যায় ধার্মিক কে? লাল সালুর মজিদ কিসের মতো? বকের ন্যায় ধার্মিক। তাহলে ধার্মিক এখানে কি? ধার্মিক এখানে কি? অ্যাডজেক্টিভ, সাধারণ গুণ। বক আর মজিদ কি? নাউন। তাহলে এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? উপমান হবে। উপমান হবে। তাহলে উপমান কয়টা? সি আর ডি। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমিত। হিমরূপ শীতল না, হিমের ন্যায় শীতল, হিমের মতো মানে হিম মানে বরফ, বরফের ন্যায় ঠান্ডা। বুঝো নাই? আচ্ছা, উপমিত কর্মধারয় আমরা একটু খেয়াল করি। পদ্ম আর লোচন, দুটোই কি? লোচন কিসের নেই? পদ্মের নেই। লোচন পদ্মের নেই। কেমন? ওই যে তুমি বলছো কি যেন, ডাগর ডাগর, তাহলে ডাগর ডাগর নাই এখানে। তাহলে এখানে কি হবে? পদ্ম লোচন, তাহলে দুটোই কি? দুটোই হচ্ছে নাউন প্লাস নাউন, তাহলে এটা কি বলো? উপমিত। ওকে, উপমিত, রাইট। সোনা মুখ, এটা কি হবে বলো? সোনা মুখ। মুখ কিসের নেই? সোনার নেই। কেমন? উজ্জ্বল হইতে পারে বা যেটাই হোক। তাহলে এটা এটাতে কি নেই? দুটোই কি? দুটোই হচ্ছে নাউন। দুটোই হচ্ছে কি? নাউন। তাহলে কি হবে? উপমিত। নিম তিতা, নিমের মতো তিতা কি? কোন একটা খাবার ধরো, বা ওষুধ, ওষুধ, হ্যাঁ ওষুধ। কোন একটা ওষুধ কিসের মতো? নিমের মতো তিতা। তিতা হচ্ছে এটা এখানে সাধারণ গুণ, তাহলে কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে নিম তিতা কি হবে? উপমান। হরিণ চপল, হরিণের নেই চপল কে? যে কেউ হইতে পারে, তোমাদের নেক্সট পরবর্তী প্রজন্ম, হ্যাঁ, যার জন্য পড়ালেখা করতেছো, চাকরি করবা, টাকা পয়সা কামাবা, তাহলে কি হবে? হরিণের নেই চপল, এটা কি? অ্যাডজেক্টিভ, রাইট? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এখানে উপমান কয়টা? 3 4 হচ্ছে উপমান। তাহলে উপমিত 1 আর 2, ক খ। ক্লিয়ার? ধন্যবাদ। কতজন কমে গেছে? 80 90 জন স্টুডেন্ট কমে গেছে। সোনামুখ কিভাবে অ্যাডজেক্টিভ বলো? উজ্জ্বল, যদি শোনো, গোল্ড, গোল্ড কি আগে আমাকে বলো। এখানে কে জিজ্ঞেস করছে? গোল্ড কি বলো? জান্নাত সেতু, গোল্ড নাউন না অ্যাডজেক্টিভ? গোল্ড নাউন। মুখ, মুখ কি? নাউন না অ্যাডজেক্টিভ? নাউন, দুটোই নাউন। এখন আমি বললাম মুখটা স্বর্ণের মতো উজ্জ্বল, এত খুশি হয়ে গেছে সে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, তাহলে তার মুখটা কিসের মতো উজ্জ্বল হয়ে গেছে? স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে মুখ এবং স্বর্ণ দুটোই নাউন। উজ্জ্বলটা এখানে কি? উজ্জ্বল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এক ক্লাসে শেষ করলে সেম লাগে। সেম লাগলে আর কি করবা, একটু খেয়াল করবা, বুঝার চেষ্টা করবা। ঠিক আছে, সেখানে বলেছিলাম অদৃশ্যমান দৃশ্যমান দিয়ে মনে রাখতে, যেমন সোনা আর মুখ, এখানে দুটোই কি? দৃশ্যমান না অদৃশ্যমান বলো? দুটোই কি দেখা যায় না দেখা যায় না?
কোশ্চেন সলভ আজকে করলে পারবে না, কালকে করব, কারণ বহুব্রীহি আর তৎপুরুষ পড়ানো হয় নাই। ম্যাম চপল কিভাবে অ্যাডজেক্টিভ? চপল, দুষ্ট, চঞ্চল। চঞ্চল, ধরো তুমি খুব চঞ্চল। নুসরাত চঞ্চল, না নুসরাত কি? নুসরাত নাউন। চঞ্চল, চঞ্চল কি হবে বলো? অ্যাডজেক্টিভ না নাউন? ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। চারটা সহজ সহজ সমাস পড়েছি, মোটামুটি বুঝছো কে? 80% বুঝছো কে বলো? বক ধার্মিক দিয়ে ভণ্ড বুঝালে এখানে জাস্ট বকের নেই, ধার্মিক বুঝাচ্ছে। বকের নেই, ধার্মিক। আমরা যখন বাগধারা পড়বো তখন ভিন্ন কথা। বক ধার্মিক শব্দটার কথা চিন্তা করো। 80% বুঝছো, ওকে, 85%, ভেরি গুড। বাকিটা হচ্ছে কি করতে হবে? বাকিটা হচ্ছে তোমাদের নিজেদের পড়তে হবে, আমি তো হচ্ছে পড়াইছি। পড়তে হবে তোমাদের। যেমন অনেকে বলে কোচিং এ পড়ে কোনো লাভ হয় না। ভাই তুই যদি না পড়োস, তোরে কি কেউ পড়া খাওয়াই দিবে? তোমরা বলো। আমাদের বিষয়টা হচ্ছে আমরা গাইডলাইন দিয়ে দিব যে এভাবে এভাবে আসতে পারে, এই বিষয়টা হচ্ছে এটা। এখন বেশি বেশি প্রশ্ন তোমরা সলভ করতে হবে, রাইট? শুরুতে প্রশ্ন ছিল, এগুলো কালকে করব, কারণ আরো দুইটা বাদ আছে আমাদের। এখন আমরা তৎপুরুষ আর বহুব্রীহি পড়ি নাই। হ্যাঁ, বেশি প্র্যাকটিস করবা কালকে, আজকে বেশি বেশি প্র্যাকটিস করবো, ওকে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঘড়ির কাঁটার আওয়াজ পাওয়া যায়, ঠিক বলছো। এখন ডিপ্রেশনে না থেকে বেশি বেশি প্রশ্ন সলভ করবা, ক্লাস করবা, পড়বা। ধরো তুমি 2 মাস শিখছিলা, কিন্তু তুমি কিন্তু ভর্তি হয়ে গেছো, এখন হচ্ছে নতুন অনেকে ভর্তি হচ্ছে, আবার অনেকে 45 দিন আগে ভর্তি হবে। তুমি তাদের চাইতে অনেক আগে আসছো, হ্যাঁ? পারছে না? তাহলে তুমি একটা কাজ করতে পারো, আমাকে একটু চা খাওয়াইতে পারো। আমাদের তো অনেকের হয়েছে এখনো। আসলে অনলাইনে হলে যেটা হয়, সঠিক সংখ্যাটা সবসময় জানা যায় না। যেমন ধরো আমাদের 48-এ ভর্তি ছিল মেবি 3500 থেকে 4000-এর ভেতরে। 48-এ তো তোমার প্রায় 400-র মতো হয়েছে আমাদের। তাহলে দেখো সংখ্যাটা কিন্তু অনেক, এবং আমরা যখন অনুষ্ঠান করছি সেখানেও তোমার 250-র মতো আসছে। তাহলে অনেকে হচ্ছে আসতে পারে না, অনেকে বাবা মাকে নিয়ে আসছে গেট টুগেদার যখন করছি। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকে জানায় না একদম। শুধু প্রিলি হইলে অনেকে মনে করে না এখন জানাবো না, ক্যাডার হইলে জানাবো। অনেকে মনে করে হয়তো নজর লাগতে পারে, অনেকে মনে করে না, আসল সাফল্য তো এখনো আসে নাই। হ্যাঁ, এক একজনের চিন্তা ভাবনা আসলে এক এক রকম। যারা অফলাইনে পড়ায় এদের কিন্তু বিষয়গুলো সুবিধা হয় অনেকটা, কারণ এদের রোল নাম্বার বা অনেক কিছু জানা। আমরা এই যে তোমরা ক্লাস করছো, আমি কয়জনকে চিনি বা কয়জনকে জানি, ধরো তুমি জানাইলে না আমাকে, আমি কি জানবো বলো? পড়াশোনা করলে, ভাগ্যে থাকলে ইনশাল্লাহ হতে পারবা। তোমার নাম কি? FHISC। প্র্যাকটিস করতে হবে সামিরা। ক্লাসটা আবার দেখবা। তোমরা ক্লাস দেখবা না, আমি বলি কি করবা। ক্লাস তো অবশ্যই দেখবা, আগে কি করবা, শব্দগুলো দেখবা, শব্দের শেষে কি আছে দেখবা, তারপর তুমি প্রত্যয়ের সাথে মিলাবা। তো কিছু ক্ষেত্রে প্রত্যয়ের ক্ষেত্রে জাস্ট প্রকৃতিটা একটু ভিন্ন হতে পারে সংস্কৃত শব্দগুলোর ক্ষেত্রে, সেখানে প্রকৃতিগুলো তোমরা মনে রাখবা, এটাই। মিথিলা, শোনো, ধরো তুমি যখন সময় ছিল, যখন বিয়ে শাদী হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি, তখন কি তুমি সারাদিন পড়তা? আমার তো খুব ভালো লাগছে 48 স্পেশালে যারা ডাক্তার অনেকেই হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। এত ভালো লাগছে যে বাচ্চা কাচ্চা নিয়েও ওরা ক্যাডার হয়ে গেছে, ইনশাল্লাহ তোমরাও পারবা। তো যেমন একদিন একটা মেয়ে, ওর নাম মেহেজাবিন মনে হয়, ও হচ্ছে ডক্টর। তোমার ইন্টার্নির পরে বিয়ে শাদী হয়ে গেছে, দুটো বাচ্চা, বড় হয়েছে মোটামুটি 7-8 বছর। ও হচ্ছে আর টোটালি পড়াশোনা করে নাই, কোথাও কিছুই করে নাই। তখন আমাকে নক দিছে, ম্যাডাম আমি কি আর পারবো, বা কি করব, আমার খুব হতাশ লাগতেছে, আমি কি পড়বো? তাহলে আমি যদি পড়ি বাচ্চাদের কে দেখবে? হুম। এখন আমার মেয়েরা, আমি ভাবলাম যে আমি যদি পড়ি, আমি যদি চাকরি করি, পড়ি না, আমি যদি চাকরি করি বাচ্চাদের কে দেখবে? আচ্ছা ওকে, তাহলে আমি যে পড়ালেখা করলাম, হ্যাঁ, তাহলে আমি কি করলাম, বাচ্চাদের পারলাম, বাচ্চাদের কে দেখবে এজন্য। তাহলে আমার মেয়েদেরকে আমি আবার কি করলাম, পড়ালেখা করালাম। তাদেরও তো বাচ্চা হবে, তাহলে তারাও বসে থাকবে যে বাচ্চাদের কি হবে এই জন্য। তাহলে আবার তাদের মেয়েরা বসে থাকবে যে তাদের বাচ্চাদের কে দেখবে। বাচ্চারা কি বসে থাকে? বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে যায় না, আস্তে আস্তে বড় হয়ে যায় না? তাহলে আমরা কি করবো, আমরা অবশ্যই একটা ব্যবস্থা করবো। মজার বিষয় হচ্ছে ওই মেয়েটা ক্যাডার হয়ে গেছে, দুটো বাচ্চাকে নিয়ে আমাদের গেট টুগেদার আসছে, আমার দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, গুড নাইট। কি করবো, এই যে তুমি বুঝতে পারছো সমাস পড়তে হবে, সমাজ থেকে 1 নাম্বার আসতে পারে, তাহলে তুমি সমাজটা শেষ করে ফেলবা। আমাদের ক্ষেত্রে আমি সব সময় দেখছি বেশিরভাগ স্টুডেন্ট কি পড়তে হবে ওটা জানে, ওর কাছে রেকর্ড আছে, ওর কাছে প্রশ্ন ব্যাংক আছে, ওর কাছে সিলেবাস আছে, ওর কাছে স্লাইড আছে, মানে যা যা থাকার সব আছে। এরপরও সে জানে না সে কি করতে হবে।
কেন জানে না জানো? আসলে তার হচ্ছে পড়ালেখা করতে ভাল লাগে না। মূল বিষয়টা হচ্ছে পড়তে হবে। তুমি জানো কি কি আসবে, সিলেবাস সামনে আছে, মূল বিষয়টা হচ্ছে পড়তে হবে। এটাই, না জানার কিচ্ছু নাই, এটাই হচ্ছে কথা। অনেক বই কিনবা না, অনেক বই যদি কিনে থাকো তাহলে যেটা করবা, ধরো আজকে আমি 4টা সমাসের প্রকারভেদ পড়াইছি, ওখান থেকে তুমি কি করবা, তুমি উদাহরণগুলো পড়ে নিবা। দেখলা যে কিছু উদাহরণ তুমি পারো, তাহলে সেটা আর পড়ার দরকার নেই। যে উদাহরণগুলো একটু কনফিউজিং, যেগুলো কম পারো সেটা দাগায় রাখবা, পরবর্তীতে শুধু সেই উদাহরণগুলো দেখে নিবা, শেষ। যেটা তুমি পারো সেটা তোমার বারবার পড়ার দরকার নাই তো। বেশিরভাগ ক্ষেত্রে তোমার দেখা যাবে যারা ফার্স্ট হয় প্রশাসনে, পররাষ্ট্রে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের প্রথম বিসিএস থাকে। এখন তার মানে কি প্রথমবার দিলে হয় না? সেটাও হয়। তার মানে কি যারা 2-3 বার প্র্যাকটিস করতে করতে দেয় তাদের হয় না? তাদেরও হয়। দুই ধরনেরই থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।